স্বাগতম সবাইকে। আজকে থাকছে গল্প প্রাইড অ্যান্ড প্রেজুডিসের শেষ অংশ, পর্ব ২৬। সকলে রোজিংসে চলে গেলে এলিজাবেথ জেনের ইদানিংকার চিঠিগুলো নিয়ে বসল। ওগুলো আবার পড়তে গিয়ে ডার্সির প্রতি তার ঘৃণা বেড়েই চলল। লোকটা দু একদিনের মধ্যেই চলে যাচ্ছে এখান থেকে ভেবে আনন্দ বোধ করলো ও। জীবনে আর কোনো দিন ওর মুখ দেখতে চায় না সে। এমন সময় ডোরবেল বেজে উঠল। এলিজাবেথকে অবাক করে দিয়ে ঘরে ঢুকলেন ডার্সি। মাথা ব্যথা কমেছে কিনা জানতে চাইল। শীতলভাবে তার প্রশ্নের জবাব দিল এলিজাবেথ। কয়েক মিনিট চুপ করে রইল ডার্সি, তারপর উঠে দাঁড়ালো। অস্থির ভঙ্গিতে পায়চারি করতে লাগলো। শেষে ওর কাছে এসে বলল, নিজেকে সামলানোর বহু চেষ্টা করেছি, কিন্তু পারিনি। আমি আপনাকে খুব পছন্দ করি, ভালোবাসি। বিস্ময়ে হতবাক হয়ে গেল এলিজাবেথ। মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। মুখটা তার লাল হয়ে গেছে লজ্জায়, বাক্যহারা। ডার্সি বলল, এলিজাবেথের প্রতি দুর্বলতা চেপে রাখতে প্রাণপণ চেষ্টা করেছে ও। যদিও মানুষ বলবে বংশমর্যাদায় এলিজাবেথ ওর কাছে কিছুই নয়। এলিজাবেথের মতো মেয়েকে ভালোবাসা তার জন্য অমর্যাদাকর। কিন্তু কোনো উপায় নেই। ওকে ভালোবেসে ফেলেছে সে, বিয়ে করতে চায়। ওর কথায় প্রচণ্ড রেগে গেল এলিজাবেথ। আপনাকে ধন্যবাদ জানানো উচিত, কিন্তু পারছি না। আপনাকে বিয়ে করব না আমি। ডার্সির চেহারায় একই সঙ্গে রাগ আর বিস্ময় ফুটে উঠল। এলিজাবেথের দিকে স্থির দৃষ্টিতে চেয়ে রয়েছে সে। কারণটা জানতে পারি? প্রায় চেঁচিয়ে উঠল। কেন ফিরিয়ে দিলেন আমাকে, এবং এত অভদ্রভাবে? আমি অভদ্রতা করেছি? আর আপনি এতক্ষণ কি বলেছেন সব ভুলে গেছেন? আমাকে বিয়ে করে উদ্ধার করতে এসেছেন? সামান্য বিরতিতে আবার বলতে লাগলো এলিজাবেথ। আপনাকে ফিরিয়ে দেওয়ার আরও কারণ আছে। যে লোক আমার বোনের এত বড় ক্ষতি করেছে তাকে আমি ক্ষমা করব ভেবেছেন? অস্বীকার করতে পারেন জেন আর বিংলের বিয়েতে বাধা দেননি আপনি? অস্বীকার করব কেন? গর্বিত প্রত্যুত্তর দিল ডার্সি। ভাগ্যিস বাধা দিয়েছিলাম। বিংলের কোনো ক্ষতি চাই না আমি। আপনাকে অপছন্দ করার আরও একটা কারণ আছে। কয় মাস আগে আপনার আসল চরিত্র আমাকে জানিয়েছে উইকহ্যাম। ওর ব্যাপারে আপনি খুব আগ্রহী মনে হচ্ছে। খানিকটা বিদ্রূপ ডার্সির কণ্ঠে। তার দুর্ভাগ্যের কথা শুনলে যে কেউ দুঃখ পাবে। ওর দুর্ভাগ্য? বলে উঠল ডার্সি। হ্যাঁ, দুর্ভাগ্যই বটে, এবং আপনি সেজন্য দায়ী। তার এই গরিবী হালের কারণ এই আপনি। ও আমার সঙ্গে সম্পর্কে তবে আপনার এই ধারণা? পায়চারি করতে করতে প্রায় চিৎকার করে উঠে বলল ডার্সি। আপনাকে ধন্যবাদ সব জানালেন বলে। এলিজাবেথের ঠিক সামনে এসে দাঁড়ালো সে। ওর ব্যাপারটা গায়ে লাগতো না আপনার, যদি না আমার ব্যবহারে দুঃখ পেতেন আপনি। কিন্তু আমি কি করব বলুন? আমি তো ইচ্ছা করে দুঃখ দেইনি। আপনার আত্মীয় স্বজনরা সাধারণ ঘরের, ওদের সঙ্গে আমরা মিশি কি করে? এলিজাবেথ অনুভব করলো প্রতি মুহূর্তে ক্ষোভ বাড়ছে তার। বহু চেষ্টা করেও শান্ত গলায় বলতে পারল সে, আপনি আমাকে ভদ্রভাবে প্রস্তাব দিলেও গ্রহণ করতাম না আমি। প্রথম দেখাতে অপছন্দ হয়েছে আপনাকে, আপনার অহংকার আর স্বার্থপরতার জন্য। পরে আরও ভালো করে চিনে বুঝলাম আপনাকে সহ্য করা আমার পক্ষে অসম্ভব। বুঝেছি। আপনার সময় নষ্ট করার জন্য দুঃখিত। আমি সবসময়ই ভালো চাইবো আপনার। আসি, গুড বাই। দ্রুত পায়ে ঘর ছাড়ল ডার্সি। বেরিয়ে চলে গেল বাড়ি থেকে। হতাশ হয়ে বসে পড়ল এলিজাবেথ। তার দু চোখে কান্নার বান ভাঙল। আধ ঘন্টা পরে ক্যারেজের সব চাকার শব্দে সংবিত ফিরে পেল ও। রোজিংস থেকে ফিরে এসেছে সবাই। এক ছুটে নিজের ঘরে চলে এলো এলিজাবেথ। এই মুহূর্তে কারো মুখোমুখি হতে চায় না সে। পর্ব ২৭। সেই রাতে দু চোখের পাতা এক করতে পারল না এলিজাবেথ। রাজ্যের চিন্তায় বোঝাই হয়ে রয়েছে তার মাথা। ঘুম এলো না। পরদিন ভোরে হাঁটতে বেরিয়ে পড়ল। ভাবল, ভোরের তাজা বাতাসে হেঁটে এলে মনটা সতেজ হয়ে উঠবে। পার্কে যখন হাঁটছে তখন কানে এলো তার নাম ধরে কে যেন ডাকছে। ডার্সি। পার্কের গেটের কাছে দাঁড়ানো, হাতে একটা চিঠি। তার দিকে বিনা দ্বিধায় এগিয়ে গেল এলিজাবেথ। বাড়ানো চিঠিটা নিল ওর হাত থেকে। চিঠিটা পড়লে খুশি হব, ঠান্ডা গলায় বলল ডার্সি। তারপর ঘুরে হেঁটে চলে গেল। ওটা খুলল এলিজাবেথ, পড়তে শুরু করলো। ভাববেন না গতকালের ব্যাপারে চিঠি লিখছি। এটা লেখার উদ্দেশ্য হচ্ছে আমার চরিত্র সম্বন্ধে আপনাকে একটা স্বচ্ছ ধারণা দেওয়া। গত রাত্রে দুটো ব্যাপারে আমাকে অভিযুক্ত করেছেন আপনি। প্রথমত, জেন আর বিংলের সম্পর্ক ছেদ, এবং দ্বিতীয়ত উইকহ্যামের প্রতি অবিচার। আমি এবার সমস্তটা বর্ণনা করছি। নেদারফিল্ডে দেখলাম বিংলে আপনার বোনের প্রেমে পড়ে গেছে। ব্যাপারটাকে গুরুত্ব দেইনি আমি।
এর আগেও বেশ কয়বার একই জিনিস ঘটেছে এই ক্ষেত্রে। লোকে যখন ওদের বিয়ের কথা তুলতে লাগলো তখন দুজনকেই খুব কাছ থেকে লক্ষ্য করেছি আমি। নিঃসন্দেহে বলতে পারি বিংলের ভালোবাসায় কোনো খাদ নেই। কিন্তু আপনার বোনের ব্যাপারে সন্দেহ রয়েই গেল। হয়তোবা ভুল হয়েছিল আমার। আগেও বলেছি, আপনার মায়ের দিককার আত্মীয় স্বজনরা বংশ মর্যাদায় বিংলের ধারে কাছেও আসে না। আপনার মা এবং বোনদের আচরণ ভদ্র সমাজের অনুপযোগী। জেন এবং আপনার কথা অবশ্য বলছি না। বিংলের বোনেরা তাই উদ্বিগ্ন হয়ে পড়েছিল। আমরা বুঝিয়ে সুঝিয়ে ওকে নেদারফিল্ড ছাড়িয়েছি। আমি বিশ্বাস করতাম আপনার বোন ওকে ভালোবাসে না। এ কথা জানলে বিংলেও অবিশ্বাস করতে পারেনি। সেজন্য নিজেকে ধাই ভাবতে আমি রাজি নই। তবে দায় আমার একটা আছে। আপনার বোন লন্ডনে রয়েছে জেনেও জানায়নি বিংলেকে। এবার উইকহ্যামের প্রসঙ্গে আসছি। সে আমার বাবার সরকারের ছেলে। বাবা ছেলে দুজনেই বিশেষ সহানুভূতিশীল ছিলেন আমার বাবা। ছেলেটিকে যাজক করার জন্য যা যা ব্যবস্থা নেওয়া প্রয়োজন সবই নিয়েছিলেন তিনি। উইলে ওর জন্য একটা পার্সোনেজ রেখে গিয়েছিলেন, ইচ্ছে করলে যাতে ও সেটার দায়িত্ব নিতে পারে। উইকহ্যামের ওপর অনেক আশা ছিল বাবার, ভালোবাসতেন খুব। কিন্তু স্বভাব খারাপ ওর। যাজক হওয়ার কোনো যোগ্যতা বা ইচ্ছাই ওর ছিল না। ও চিঠি লিখল আমাকে। পার্সোনেজের বদলে টাকা দাবি করলো। ৩,০০০ পাউন্ড দিলাম ওকে। খুব দ্রুত টাকাগুলো উড়িয়ে দিল সে। আরও টাকা দাবি করলে প্রত্যাখ্যান করলাম। দিনকে দিন অধঃপতন হতে লাগলো ওর। ব্যবহার খারাপ হতে লাগলো। আপনাকে একটি গোপন পারিবারিক কথা জানাচ্ছি। উইকহ্যাম গোপনে আমার বোনের সঙ্গে দেখা করেছিল। ভালোবাসার কথা বলে ওর সঙ্গে পালানোর জন্য ফুসলিয়েছিল। আমার বোন সবই জানিয়ে দেয় আমাকে। আমার মনের অবস্থা কি হলো বুঝতেই পারছেন নিশ্চয়ই। টাকার আগে দৌড়ায় উইকহ্যাম। বছরে ৩০,০০০ পাউন্ড আয় আমার বোনের। সেজন্যেই ওকে পটাচ্ছিল। তাছাড়া আমার উপর ওর প্রতিশোধ স্পৃহাও কাজ করছিল। আমার কথাগুলো সম্মতি কোনো সন্দেহ থেকে থাকলে কর্নেল ফিটজউইলিয়ামকে জিজ্ঞেস করে দেখতে পারেন। তিনি সবটা জানেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। ফিটজউইলিয়াম ডার্সি। মিশ্র অনুভূতি হলো এলিজাবেথের। চিঠিটির এক বর্ণও বিশ্বাস করতে মন চাইল না তার। আপন মনেই বলল সে, সব মিথ্যে কথা। কিন্তু খচখচ করছে মনটা। আরও বার কয়েক চিঠিটা পড়ল সে। শেষমেশ ভাবতে বাধ্য হলো, সত্যি হলেও হতে পারে। নিজের আচরণের কথা ভেবে ভীষণ লজ্জা পেল। উইকহ্যামকে ভালো মতো না জেনেই সাধু ভেবেছিল সে। আর জেনের কথা যা লিখেছে তা ঠিকই। ওকে বোঝা বড় দায়। বড় চাপা মেয়ে ও। কিছুতেই প্রকাশ করতে চায় না নিজেকে। ওর পরিবারের সবার আদিক্ষেতাও তো মিথ্যে নয়। চিঠিটা লজ্জায় ফেলে দিয়েছে ওকে। পর্ব ২৮। লংবার্নে ফেরার পথে এলিজাবেথ আর মারিয়া লুকাস লন্ডনে কয়েকদিন থাকলো গার্ডিনারদের বাড়িতে। তারপর জেনকে নিয়ে ফিরে চলল লংবার্নে। মে মাসের দ্বিতীয় সপ্তাহ। চমৎকার মন করা আবহাওয়া। মিস্টার বেনেটের ক্যারেজ যে সারাইখানাটায় অপেক্ষা করছে সেখানে পৌঁছলো তারা। কিটি আর লিডিয়া এসেছে ঘণ্টাখানেক আগে। তবে মোটেও বিরক্ত বোধ করেনি তারা। ইতোমধ্যেই একটা হ্যাটের দোকানে ঢু মেরে এসেছে। সৈনিকদের প্রাণ ভরে দেখেছে আর সালাদ বানিয়েছে। ডিনার টেবিলের দিকে আঙুল দেখালো ওরা। প্লেটে ঠান্ডা মাংস রাখা রয়েছে সালাদের সঙ্গে। কেমন চমকে দিলাম, দারুণ না? বারবার একই প্রশ্ন করে কান ঝালাপালা করে দিল মেয়ে দুটো। তোমাদেরকে অবশ্য বিল মেটাতে হবে। হ্যাটের দোকানে সব টাকা গেছে। দেখো দেখো কি কিনেছি, বলল লিডিয়া। উঁচিয়ে ধরল বাজে দেখতে একটা হ্যাট। সুন্দর না, বলল সে। বাড়ি ফিরে এটাকে কুটি কুটি করে ছিঁড়ব, তারপর মনের মতো করে জোড়া দেব। একদম বাজে, বোনেরা বলল ওকে। কিচ্ছু আসে যায় না, বলল লিডিয়া। কি পড়লাম দেখবে না কেউ। অফিসাররা ২ সপ্তাহের মধ্যেই মেরিটন ছাড়ছে। সত্যি বলছিস? খুশিতে বলে উঠল এলিজাবেথ। হ্যাঁ, ব্রাইটন যাচ্ছে ওরা। ইস, বাবা যদি আমাদের বেড়াতে নিয়ে যেত ওখানে, মারও ভালো লাগতো। এলিজাবেথ চুপ করে থাকলে উদ্বিগ্ন বোধ করলো ভেতরে ভেতরে। লিডিয়া আর কিটির মতো বোকা মেয়েদের জায়গা নয় ব্রাইটন। ডিনারের সময় লিডিয়া চেঁচিয়ে বলল, তোমাদের জন্য খবর আছে, বলো তো কি? যাকে নিয়ে খবর সে আমাদের সবার প্রিয়। জেন আর এলিজাবেথ পরস্পর মুখ চাওয়াচাই করলো। বেয়ারাকে তক্ষুনি ওরা চলে যেতে বলল সামনে থেকে। বলে চলল লিডিয়া, মানুষটি উইকহ্যাম। মেরি কিংকে বিয়ে করছে না ও, কারণ মেরি চলে গেছে মেরিটন ছেড়ে। বেঁচে গেছে উইকহ্যাম। বেঁচেছে আসলে মেরি কিং, ভাবল এলিজাবেথ। ডিনার শেষে বিল মেটালো জেন। তারপর সবাই রওনা দিল লংবার্নের উদ্দেশ্যে। লিডিয়া আর কিটি সারাটা পথই তুচ্ছ সব ব্যাপার নিয়ে গলা ফাটিয়ে হাসাহাসি করলো।
বোনদের কাণ্ড কারখানা দেখে শরমে মরে যেতে গেল এলিজাবেথ। ডার্সি ভুল বলেনি, ভাবল সে। মিস্টার এবং মিসেস বেনেট মেয়েদেরকে উষ্ণ অভ্যর্থনা জানালেন। জেনকে আগের মতো উচ্ছল দেখে খুশি হয়ে উঠলেন ওর মা। আর মিস্টার বেনেট এলিজাবেথকে বারবার বললেন, তোকে ফিরে পেয়ে খুব ভালো লাগছে রে মা। ডাইনিং রুমে বিরাট আড্ডা বসে গেল। লুকাসরা এসেছে মারিয়ার সঙ্গে দেখা করে খবর শুনতে। উচ্চস্বরে কথা বলছে প্রত্যেকে, তবে সকলকে ছাড়িয়ে গেল লিডিয়ার গলা। ওহ মেরি, বোনকে বলল সে, কেন যে গেলে না তুমি? যা মজা করে এলাম আমরা। আমি ওসবে মজা পাই না, বলল মেরি। বাসায় বসে বই পড়তেই ভালো লাগে আমার। ওর কথা কানেই নিল না লিডিয়া। মেরিকে পাত্তাই দেয় না ও। ধৈর্য ধরে কারো কথা ৮ মিনিটের বেশি শুনতে পারে না। নিচের গলার আওয়াজই ওর কাছে সবচাইতে বেশি প্রিয়। চলো না সবাই মিলে মেরিটনে গিয়ে ঘুরে আসি, খানিক পরে বোনদের প্রস্তাব দিল লিডিয়া। রাজি হলো না এলিজাবেথ। লোকে ভাববে কি, এই সবেমাত্র ফিরেছে ওরা এবং সঙ্গে সঙ্গেই লেগে গেছে অফিসারদের পেছনে। অসম্ভব। তাছাড়া উইকহ্যামকে দেখার কোনো ইচ্ছে নেই ওর। পর্ব ২৯। পরদিন সকালে এলিজাবেথ ডার্সির চিঠি আর বিয়ের প্রস্তাবের কথা জেনকে জানালো। তবে ডার্সি জেন আর বিংলে সম্বন্ধে চিঠিতে যা লিখেছে তা গোপন করে গেল। বোনের কষ্ট বাড়াতে চায় না ও। বেচারা ডার্সি, বলল জেন, কি কষ্টটাই না পেয়েছে। আহারে। হ্যাঁ, বলল এলিজাবেথ, লোকটার জন্য দুঃখ হচ্ছে, তবে ব্যাপারটা ভুলতে সময় লাগবে না ওর। যা অহংকারী। উইকহ্যামের কথা শুনে অবাক হয়ে বলল জেন, এত বাজে লোক? বিশ্বাসই হতে চায় না। কোনো ভুল হচ্ছে না তো? কাউকে মন্দ ভাবতে চায়নি জেন। ওহো, জবাব দিল এলিজাবেথ। মিনিট কয়েক চুপ করে কী যেন ভাবলো, তারপর বলল, জেন একটা পরামর্শ দাও। উইকহ্যামের মুখোশ খুলে দেব সবার সামনে। ভেবে দেখল জেন। দরকার কি, বলল সে। তোমার কি মনে হয়? আসলেই দরকার নেই। উইকহ্যাম শিগগিরই মেরিটন ছাড়ছে, কাজেই ও ভালো বা মন্দ তাতে এখানকার লোকের কিছু যায় আসে না। ঠিক, বলতে যাব কেন? ওর ক্ষতিই হবে কেবল, কারো তো আর কোনো ভালো হবে না। হয়তো ও ভালোও হয়ে যেতে পারে ভবিষ্যতে। বেশ খানিকটা স্বস্তি বোধ করল এলিজাবেথ জেনের সঙ্গে আলাপের পর। দুটো গোপন ব্যাপার খোঁচাচ্ছিল ওকে, ঝেড়ে দিতে পেরেছে সেগুলো। এখন বাকি রইল কেবল জেন আর বিংলের ব্যাপারটা। জেনকে কিছু বলতে পারবে না ও। বেচারি এখনও বিংলের প্রেমে অন্ধ, বড্ড মানসিক যন্ত্রণা সহ্য করেছে। জেন সিরিয়াস প্রকৃতির মেয়ে। ওর ভালোবাসা অনেক গভীর এবং স্থায়ী। পর্ব ৩০। এলিজাবেথ ফিরে এসেছে ২ সপ্তাহ আগে। কদিনের মধ্যে অফিসাররা মেরিটন ত্যাগ করছে। মুষড়ে পড়েছে পাড়ার তরুণী মেয়েরা। তবে সবচেয়ে বেশি দুরবস্থা কিটি আর লিডিয়ার। হাসছো কেন লিজি? চেঁচালো ওরা। অফিসাররা চলে গেলে আমাদের সময় কাটবে কিভাবে? কিছু করার যে থাকবে না। ওহ! ওদের অন্তরের ব্যথাটা বুঝলেন মিসেস বেনেট। ২৫ বছর আগে তিনিও যে দারুণ যাতনা ভোগ করেছিলেন। কর্নেল মিলারের সেনাবাহিনী চলে গেলে পুরো ২টো দিন কেঁদেছিলাম আমি, বললেন ভদ্রমহিলা। বুকটা ভেঙে যাবে মনে হচ্ছিল। আমারটা ইতিমধ্যেই গেছে, কাঁদো কাঁদো গলায় বলল লিডিয়া। ব্রাইটনে অবশ্য যাওয়া যেতে পারে, সান্ত্বনা দিয়ে বললেন মিসেস বেনেট। হ্যাঁ হ্যাঁ, ইস যদি ব্রাইটনে যেতে পারতাম, কিন্তু বাবা যেতে দেবে না। মা বোনদের কণ্ঠে অভিযোগের সুর শুনে হাসি পেল এলিজাবেথের। আবার দুঃখও হলো। ডার্সির কথাগুলোই ভুল নেই, এরা সত্যিই বড় অমার্জিত। লিডিয়া আচমকা চুপ মেরে গেল। সে সেনাবাহিনী কর্নেলের স্ত্রীর কাছ থেকে আমন্ত্রণ পেয়েছে তাকে ব্রাইটন পর্যন্ত সঙ্গ দেওয়ার জন্য। লিডিয়ার প্রিয় বান্ধবী মিসেস ফস্টার এক নববিবাহিতা তরুণী। লিডিয়ার সৌভাগ্য দেখে হিংসায় জ্বলতে লাগলো কিটি। আমাকে ডাকলো না কেন বুঝলাম না। লিডিয়ার চেয়ে তো আমার দাবিই বেশি। আমি ওর চেয়ে ২ বছরের বড়। আমন্ত্রণটা চিন্তায় ফেলে দিল এলিজাবেথকে। লিডিয়ার বয়স কম, বোকাও বটে। ব্রাইটনে গেলে ক্ষতি হয়ে যেতে পারে ওর। মিসেস ফস্টারের উপর ভরসা করা যায় না, তারও বয়স অল্প। এলিজাবেথ তক্ষুনি চলে গেল বাবার কাছে, লিডিয়াকে যেতে দিতে নিষেধ করল। মিস্টার বেনেট এলিজাবেথের কথা মন দিয়ে শুনলেন। ভাবিস না লিজি, লিডিয়া বোকা মেয়ে, কোনো সন্দেহ নেই, কিন্তু ওকে যেতে না দিলে বাড়িতে চরম অশান্তি শুরু করবে। কর্নেল ফস্টার নিশ্চয়ই দেখে শুনে রাখবেন ওকে। হতাশ হতে হলো এলিজাবেথকে। বড় দুশ্চিন্তা হচ্ছে লিডিয়ার জন্য। ব্রাইটন ওর মতো বোকা মেয়েদের জায়গা নয়। সেনাবাহিনীর বিদায়ের দিন কয়েকজন অফিসারকে লংবার্নে ডিনারের দাওয়াত দিলেন মিসেস বেনেট। উইকহ্যামও রয়েছে তাদের মধ্যে। লোকটিকে অসহ্য লাগে এখন এলিজাবেথের। ডিনারের সময় সে বলল,
ডার্সি আর কর্নেল ফিটস উইলিয়ামের সঙ্গে রোজিংয়ে দেখা হয়েছে ওর। উইকহ্যামের মুখে দৃষ্টি নিবদ্ধ রেখে প্রশ্ন করল, কর্নেল ফিটস উইলিয়ামকে চেনেন আপনি? অসন্তুষ্ট এবং ভীত দেখালো উইকহ্যামকে। যাই হোক, সামনে নিয়ে বলল, সামান্যই চেনে ভদ্রলোককে। ওকে কেমন লাগে আপনার? এলিজাবেথকে প্রশ্ন করলো ও। ভালো। তারপর যোগ করলো, ডার্সিকেও এখন আগের চেয়ে অনেক বেশি বুঝি আমি, পছন্দও করি। কথাটা হজম করতে কষ্ট হলো উইকহ্যামের। লাল হয়ে গেল তার চেহারা, নির্বাক হয়ে পড়ল। পার্টি শেষ হলে যেন হাঁপ ছেড়ে বাঁচল ও। পার্টি শেষে লিডিয়া মিসেস ফস্টারের সঙ্গে মেরিটন রওনা হয়ে গেল। পরদিন মেরিটন থেকে ব্রাইটনে চলে যাবে ওরা। বিদায়ের ক্ষণে লিডিয়ার জন্য একমাত্র কিটিকেই কাঁদতে দেখা গেল। ঈর্ষা এবং রাগে যে কান্নার কারণ তাতে কোনো সন্দেহ নেই। সেনাবাহিনী মেরিটন ত্যাগ করার পর জীবনযাত্রা কেমন যেন পানসে ঠেকতে শুরু করলো সবার কাছে। লিডিয়া মাঝে মধ্যে চিঠি লেখে। ধীরে ধীরে অফিসারদের কথা ভুলে গেল কিটি। শান্তি ফিরল লংবার্নে। গার্ডিনারদের সঙ্গে এলিজাবেথের ছুটি কাটানোর সময় এগিয়ে আসছে। অধীর আগ্রহে অপেক্ষা করছে সে। ব্যবসার কাজে ব্যস্ত রয়েছেন ওর মামা, ফলে লন্ডন ছেড়ে 2 সপ্তাহের বেশি বাইরে থাকতে পারবেন না। কাজে গার্ডিনারদের প্রাথমিক পরিকল্পনায় কিছু কাটছাট করতে হলো। ঠিক হলো ডার্বিশায়ারে বেড়াতে যাবে ওরা। মিসেস গার্ডিনারের শৈশব কেটেছে ওখানে। তার জন্মস্থান ল্যাম্পটন, পেমবার্লি থেকে বেশি দূরে নয়। এলিজাবেথের জানা আছে পেমবার্লি হচ্ছে ডার্সির গ্রামের বাড়ি। ও থাকবে না ওখানে, ভাবল সে। কাজে দেখা হওয়ার কোনো সম্ভাবনাও নেই। খামোখা ওর কথা ভেবে দুশ্চিন্তা করার কি আছে? পর্ব 31। মিস্টার এবং মিসেস গার্ডিনার লংবার্ন হাউসে এলেন। সঙ্গে এসেছে তাদের 4 বাচ্চা। ওদের দেখে শুনে রাখবে জেন। বাচ্চারা ওর খুব ভক্ত। লংবার্নে রাত কাটিয়ে পরদিন রওনা দিলেন মামা মামি এলিজাবেথকে নিয়ে। ডার্বিশায়ারে বেশ কটি আকর্ষণীয় জায়গা ঘুরে দেখল ওরা। তারপর ধরল ল্যাম্পটনের পথ। পথে রাত কাটাতে হলো এক সারাইখানায়। এখানে জানতে পারলো পেমবার্লি আর মাত্র 5 মাইলের পথ। মিসেস গার্ডিনার পেমবার্লিতে যাওয়ার জন্য উদগ্রীব হয়ে রইলেন। আপত্তি করলেন না তার স্বামী। এলিজাবেথ নিশ্চুপ রইল। ভালোই হবে, কি বলো? জানতে চাইলেন মামি। উইকহ্যাম নিশ্চয়ই বলেছে ওখানকার কথা। ছেলেবেলায় তো ওখানেই থাকতো সে। কি বলবে ভেবে পেল না এলিজাবেথ। ডার্সির সঙ্গে যদি দেখা হয়ে যায়, ভাবনাটা মাথায় আসতেই লাল হলো ও। সেই রাতে পরিচারিকাকে পেমবার্লি সম্বন্ধে অনেক প্রশ্ন করলো এলিজাবেথ। জায়গাটা কেমন? মালিক কে? এখন ওখানে কেউ থাকে কিনা? শেষ প্রশ্নটির উত্তরে পরিচারিকা জানালো না। খানিকটা সহজ হলো এরপর এলিজাবেথ। পরদিন সকালে মামি যখন তাকে জিজ্ঞেস করলেন, কি লিজি, পেমবার্লি যাচ্ছি তো? হ্যাঁ মামি, শুনলাম খুব সুন্দর নাকি জায়গা, জবাব দিল এলিজাবেথ। ওরা পেমবার্লির দিকে যাত্রা শুরু করলো। চমৎকার বন আর পার্ক নজরে এলো ওদের। দেখতে পেল বাড়িটা পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছে, কাছে পিঠেই নদী। দারুণ! আমি হয়তো, ভাবল এলিজাবেথ, এ বাড়ির বউ হতে পারতাম। অনুমতি নিয়ে বাড়িটা ঘুরে দেখলো ওরা। হাউসকিপার মহিলা সব দেখালো। ঘরগুলো বিশাল, দামি আসবাবপত্রে ঠাসা। হাউসকিপারকে জিজ্ঞেস করতে ইচ্ছা হলো এলিজাবেথের, বাড়ির মালিক কি সত্যি অনুপস্থিত কিনা। কিন্তু সাহস করে আর করা হলো না প্রশ্নটা। তবে এলিজাবেথ হয়ে প্রশ্নটা করলেন ওর মামা। জবাবে হাউসকিপার জানালো, হ্যাঁ, তবে আশা করছে আগামীকালের মধ্যেই এসে পড়বেন উনি বন্ধু বান্ধব সহ। হাফ ছাড়ল এলিজাবেথ। মামি একটু ছবি দেখার জন্য ডাকলেন ওকে। ছবিটি উইকহ্যামের। ভদ্রলোক, হাউসকিপার জানালো, এবারই সাবেক সরকারের ছেলে, এখন সেনাবাহিনীতে আছেন, খুব উচ্ছৃঙ্খল। হাউসকিপার অন্য আরেকটি ছবির দিকে আঙুল তাক করলেন। ইনি আমাদের মালিক, বলল সে। ছবিটা বছর 8 আগের আঁকা। এই নাকি? এলিজাবেথকে জিজ্ঞেস করলেন মিসেস গার্ডিনার। হাউসকিপার ফিরল এলিজাবেথের দিকে। আপনি মিস্টার ডার্সিকে চেনেন? চিনি, অল্প অল্প, লজ্জা পেয়ে বললে এলিজাবেথ। উনি খুবই সুদর্শন না? হ্যাঁ, খুবই সুদর্শন। এত সুন্দর ছেলে আর দেখিনি আমি, বলল হাউসকিপার। পেমবার্লিতে কি প্রায়ই আসেন উনি? মিস্টার গার্ডিনার জানতে চাইলেন। খুব একটা না স্যার, তবে মিস ডার্সি গরমকালটা এখানেই কাটান। ভদ্রলোক বিয়ে করলে ঘন ঘন আসতেন। তা ঠিক, কিন্তু বিয়ে করার মতো মেয়েই তো পাচ্ছেন না। যাকে তাকে তো আর বিয়ে করতে পারবেন না। মৃদু হাসলেন মিস্টার এবং মিসেস গার্ডিনার। ঠিকই বলছি আমি, কখনো মেজাজ গরম করতে দেখিনি ওকে। ওর 4 বছর বয়স থেকে তো দেখছি। অবাক না হয়ে পারল না এলিজাবেথ। এ আবার কোন ডার্সি?
মনে মনে বলল সে। তার চেয়ে ভালো মনিব আর জন্মায়নি, বলে চলল মহিলা। কেউ কেউ বলে উনি অহংকারী, কিন্তু আমার কখনো তা মনে হয়নি। তাহলে উইকহ্যামের সঙ্গে অমন করলো কেন? ফিসফিসিয়ে এলিজাবেথকে প্রশ্ন করলো মামি। হয়তো উইকহ্যাম মিথ্যে বলছে, একইভাবে জবাব দিল ও। হাউসকিপারের কথা ইতোমধ্যেই বিশ্বাস করে ফেলেছে সে। কি ভুলটাই না বুঝেছিল। ছি, লজ্জায় মাথা নুয়ে এলো ওর। পর্ব ৩২। বাইরে বেরিয়ে এলো ওরা, বাগানগুলো দেখবে। লন পেরোনোর সময় থামলো এলিজাবেথ, ঘুরে চাইলো বাড়িটার দিকে। ঠিক সেই মুহূর্তে ডার্সি বেরিয়ে এলো আস্তাবল থেকে। দুজনের দূরত্ব মাত্র ২০ গজ। পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে পড়েছে দুইজনেই। দুই চোরা চোখের মিলন হলো। লাল হয়ে গেল দুজনের চেহারাই। সামনে এগিয়ে এলেন ডার্সি। এলিজাবেথ এবং তার পরিবারের সকলের কুশল জিজ্ঞাসা করল। আলোড়িত এলিজাবেথ কি বলল নিজেই বুঝল না। হতচকিত ডার্সি কয়েক মিনিট পরে সরে গেল ওখান থেকে। এলিজাবেথ এখন আবার লজ্জা পেতে শুরু করেছে। ও কি ভাববে? ওকে দেখার জন্য সে এখানে এসেছে, এটাই কি মনে করবে ডার্সি? ও তো খুব ভদ্র ব্যবহার করলো। তবে কি মাফ করে দিয়েছে এলিজাবেথকে? আচ্ছা, ওকে এখনো ভালোবাসে ডার্সি? এমনই হাজারো চিন্তা মাথায় ভর করলো ওর। এলিজাবেথ যোগ দিল ওর সঙ্গীদের সঙ্গে। ইস, ডার্সির মনের অবস্থাটা যদি জানতে পারতাম, ভাবল সে। জঙ্গলের ভেতর দিয়ে হাঁটছে ওরা। হঠাৎ যেন আবার মাটি ফুঁড়ে বেরিয়ে এলো ডার্সি। অনেকটা আবিষ্টের মতন তার সঙ্গে কথা বলতে লাগলো এলিজাবেথ। মুক্ত কণ্ঠে পেমবার্লির প্রশংসা করলো। দারুণ, বলল সে। চমৎকার। তারপর থেমে গেল হঠাৎ। ডার্সি কিছু মনে করলো না তো? লজ্জা পেল ও। ডার্সি ওর মামা মামির সঙ্গে পরিচিত হতে চাইল। খুশি মনে কাজটা করলো এলিজাবেথ। ওর সব আত্মীয় যে নিচু শ্রেণীর নয়, সেটা জানা দরকার ডার্সির। গভীর মনোযোগে সে মামা আর ডার্সির কথোপকথন শুনল। ডার্সিকে ব্যক্তিত্ব দিয়ে সহজেই প্রভাবিত করলেন মিস্টার গার্ডিনার। এলিজাবেথের মনে খুশি ধরে না। মাছ ধরার ব্যাপারে দুজনকে কথা বলতে শুনল ও। ডার্সি এখানকার নদীতে মাছ ধরতে আমন্ত্রণ জানানো মিস্টার গার্ডিনারকে। তার যখন খুশি। মিসেস গার্ডিনার এতক্ষণ চুপ করে কথা শুনছিলেন। এবার অবাক হয়ে এলিজাবেথের দিকে চাইলেন। মুখে কিছু বলল না এলিজাবেথ। ভালো লাগছে তার। নিজেকে প্রশ্ন করতে লাগলো, ও এত বদলে গেল কিভাবে? এত ভদ্র ব্যবহার করছে কেন? আমার জন্য নয় নিশ্চয়ই। আমাকে ভালোবাসে কি এখনো? হাঁটছে ওরা। মিসেস গার্ডিনার স্বামীর বাহু পেঁচিয়ে ধরলেন। ডার্সি নিজের হাতটা বাড়িয়ে দিল এলিজাবেথের দিকে। ধরল সে। তারপর বলল, আপনার হাউসকিপার বলল আপনি কাল আসবেন। ডার্সি জানালো তেমনই কথা ছিল, কিন্তু সরকারের সঙ্গে জরুরি আলাপ থাকায় আগে আসতে হয়েছে। বন্ধুরা কাল আসছে, বলল সে। কয়জনকে তো চিনেনি। বিংলে আর তার বোনেরা। চুপ করে রইল এলিজাবেথ। আমার বোনও আসছে, বলে চললেন ডার্সি। আপনাকে দেখার খুব ইচ্ছে ওর। আপনার আপত্তি না থাকলে পরিচয় করে দিতে চাই। ল্যাম্পটনেই তো থাকছেন। এলিজাবেথ বিস্মিত হলো, খুশিও। মিস্টার এবং মিসেস গার্ডিনার ওদের কাছে এলে ডার্সি অনুরোধ করলো তার বাড়িতে গিয়ে জলখাবার করতে। রাজি হলেন না তারা। ডার্সি মহিলাদের ক্যারেজে উঠতে সাহায্য করলো। ক্যারেজ চলতে শুরু করলে ফিরে চাইলো এলিজাবেথ। ধীর পায়ে বাড়ির দিকে হেঁটে চলেছেন ডার্সি। মামা মামি ডার্সির কথা তুললেন। দুজনেই পছন্দ করেছেন ওকে। লিজি, ওকে অহংকারী বলেছিলে কেন? মামি জানতে চাইলেন। তারপর যোগ করলেন, উইকহ্যামকে ঠকিয়েছে, এ কথা মানতে পারছি না আমি। আমারই ভুল হয়েছিল। মিথ্যে কথা শুনে বিশ্বাস করে ফেলেছিলাম। এলিজাবেথ বলল তাকে। সৌভাগ্যক্রমে এ ব্যাপারে আর বেশি আলোচনা হলো না। ওরা ল্যাম্পটনের কাছাকাছি পৌঁছে গেছে এখন। মিসেস গার্ডিনার শৈশবের দিনগুলোতে ফিরে গেলেন। এলিজাবেথের কাছে স্বপ্নের মতো ঠেকছে সবকিছু। বসে বসে সদ্য অর্জিত অভিজ্ঞতার কথা ভাবতে লাগলো ও। পর্ব ৩৩। ডার্সি তার বোনকে নিয়ে এলিজাবেথের সঙ্গে দেখা করতে এলেন। মিস ডার্সিকে মোটেই ডাঁটিয়াল মনে হলো না ওর। মেয়েটি লাজুক, কম কথা বলে। ফলে লোকে ভুল বোঝে। ওকে পছন্দ হয়ে গেল এলিজাবেথের। খানিক বাদে এলো বিংলে। আগের মতোই রয়েছে সে, একটুও বদলায়নি। এলিজাবেথের পরিবারের সবার কুশল জিজ্ঞেস করলো। বিংলে আর মিস ডার্সিকে কাছ থেকে লক্ষ্য করলো এলিজাবেথ। দুজনের মধ্যে প্রেমের কোনো লক্ষণ দেখতে পেল না ও। জেনের কথা এই সময় বড্ড মনে পড়ছে ওর। বিংলেও কি ভাবছে তার কথা? আধা ঘন্টা পরে বিদায় নিল ওরা।
যাওয়ার সময় এলিজাবেথ আর তার মামা মামিকে বলে গেল ডার্সি, পেম্বারলিতে আপনারা যদি ডিনার করতেন তো আমরা দুই ভাই বোন খুব খুশি হতাম। একদিন পর ডিনারের তারিখ ঠিক হলো। পরদিন সকালে পাল্টা বেড়াতে গেলেন মিসেস গার্ডিনার এলিজাবেথকে নিয়ে। মিসেস হার্স্ট আর মিস বিংলে শীতল অভ্যর্থনা জানালো ওদের। মিস ডার্সির সঙ্গে এক ভদ্রমহিলা গল্প করলেন এলিজাবেথ এবং তার মামির সঙ্গে। সর্বক্ষণ এলিজাবেথকে লক্ষ্য করে গেল মিস বিংলে। 15 মিনিট পরে মুখে কথা ফুটল তার। ঠান্ডা গলায় কয়টা প্রশ্ন করলো। একইভাবে জবাব দিলেন এলিজাবেথ। কয়জন কাজের লোক এ সময় মাংস, কেক আর ফল নিয়ে ঘরে ঢুকলো। কিছুক্ষণ পরেই এলেন ডার্সি। মিস্টার গার্ডিনারের সঙ্গে এতক্ষণ মাছ ধরছিল সে। ভাইকে দেখে আড়ষ্টতা কিছুটা কমলো মিস ডার্সির। এলিজাবেথের সঙ্গে গল্প করতে লাগলো সে। এটা স্পষ্ট, ডার্সি চায় তার বোনের সঙ্গে বন্ধুত্ব হোক এলিজাবেথের। মিস বিংলেরও ব্যাপারটা বুঝতে অসুবিধা হলো না। ঈর্ষান্বিত হয়ে উঠল সে। অনুভব করলো কড়া কিছু বলা দরকার, যাতে এলিজাবেথের মনে আঘাত দেওয়া যায়। চট করে উইকহ্যামের কথা মনে পড়ল ওর। এলিজাবেথকে বলল, শুনেছি অফিসাররা চলে গেছে মেরিটন থেকে। তোমাদের বিরাট ক্ষতি হয়ে গেল। ওর কথা গায়ে মাখল না এলিজাবেথ। মাথা ঠান্ডা রেখে শান্ত স্বরে জবাব দিল। লক্ষ্য করেও অস্বস্তি বোধ করছে ডার্সি আর তার বোন। মিস বিংলে বুঝলো না পরোক্ষভাবে উইকহ্যামের কথা উঠিয়ে কষ্ট দিয়েছে সে ভাই বোনকে। এর কিছুক্ষণ পর বিদায় নিয়ে ফিরে গেল ওরা। ডার্সি ওদের এগিয়ে দিল ক্যারিজ পর্যন্ত। সে যখন ফিরল তখন মিস বিংলে মুন্ডুপাত করছে এলিজাবেথের। ওর কাপড় চোপড়, ব্যবহার সবে অসহ্য তার কাছে। জর্জিয়ানা অবশ্য তার ভাইয়ের সঙ্গে একমত। এলিজাবেথের সবকিছুই পছন্দ ওর। এলিজাবেথ আগের মতো নেই। মিস বিংলে বলল ডার্সিকে, কেমন যেন রুক্ষ হয়ে গেছে। রোদে পুড়েছে খানিকটা, সহজ গলায় বললেন ডার্সি। আসলে ঘোরাঘুরিও তো কম করেনি। ওর চেহারায় কোনো লাবণ্য নেই, সৌন্দর্য নেই। মুখটা চোখা মার্কা আর চোখগুলো কেমন যেন তীক্ষ্ণ। অসন্তুষ্ট হলেও চুপ করে রইল ডার্সি। আরো রেগে গেলেন মিস বিংলে। জেদ চেপে গেছে তার। কথা বলাতে হবে ডার্সিকে। মনে আছে, বলল সে, নেদারফিল্ডে একদিন বলেছিলে এলিজাবেথ বেনেট আবার সুন্দরী। তবে তো বলতেই হয়, ওর মাও খুব বুদ্ধিমতী। কি মনে নেই? অথচ পরে আপনার মনে হয়েছে ও সত্যিই দেখতে সুন্দর, তাই না? হ্যাঁ, জবাব দিল ডার্সি। আর চুপ করে থাকতে পারল না সে। প্রথমবার দেখে ও কথা বলেছিলাম, এতদিন পরে মনে হচ্ছে ও সত্যিই অসাধারণ। মিস বিংলের মুখে কথা সরল না। ডার্সির মুখ খুলিয়েছে সে, কিন্তু যা শুনল তাতে সব আশা উবে গেছে ওর। পর্ব 34। ল্যাম্পটনে এসে জেনের চিঠি পাবে আশা করেছিল এলিজাবেথ। হতাশ হতে হলো তাকে। কিন্তু তৃতীয় দিন একসঙ্গে দুটো চিঠি এসে গেল। মামা মামি হাঁটতে গেছেন। জেনের চিঠিগুলো পড়ার জন্য জাঁকিয়ে বসল এলিজাবেথ। প্রথম চিঠিটা 4-5 দিন আগে লেখা। লংবার্নের খবর দেওয়া হয়েছে। পড়তে লাগলো এলিজাবেথ। দ্বিতীয় পৃষ্ঠার লেখা দেখে খটকা লাগলো ওর। উত্তেজিত হাতে লিখেছে। পড়ল সে। ভয়ানক ব্যাপার ঘটে গেছে। কাল রাত 12টায় কর্নেল ফস্টারের কাছ থেকে একটা এক্সপ্রেস লেটার পেয়েছি। লিডিয়া স্কটল্যান্ডে পালিয়েছে তার এক অফিসার উইকহ্যামের সঙ্গে। কি করা উচিত বুঝে উঠতে পারছি না আমরা। উইকহ্যামকে তো চিনি। লিডিয়া ওকে নিয়ে কিভাবে সুখী হবে? তবে লোকটা হয়তো অতটা খারাপ নাও হতে পারে। মোট কথা, লিডিয়াকে ও টাকার জন্য বিয়ে করছে না, কারণ বাবাজি কিছু দিতে পারবে না সে জানে। কর্নেল ফস্টার শিগগিরই আসছেন। আজ এখানেই শেষ করছি। মা খবরটা জেনে অসুস্থ হয়ে পড়েছেন। দ্রুত দ্বিতীয় চিঠিটা খুলল এলিজাবেথ। 3 দিন আগে লেখা। প্রিয় লিজি, অনেক কষ্ট নিয়ে চিঠি লিখছি। চরম দুঃসংবাদ আছে একটা। লিডিয়াকে বিয়ে করার কোনো ইচ্ছে নেই উইকহ্যামের। মিস্টার ডেনিকে সেরকম কথাই বলেছে। কর্নেল ফস্টার ওর সন্ধান বের করতে পারেনি। খানিক আগে খবরটা নিয়ে এসেছিলেন তিনি। মা অসুস্থ, বাবাও ভেঙে পড়েছেন। লিজি, আমাদের বড় বিপদ। যত জলদি পারো চলে এসো। মামা মামি নিশ্চয়ই কিছু মনে করবেন না। বাবা লিডিয়ার খোঁজে লন্ডনে যাচ্ছেন। আমি আশা ছেড়ে দিয়েছি। মামা যদি বাবার সঙ্গে যেতেন খুব ভালো হতো। একবার বলে দেখবে? জানি বিপদে পাশে পাবো তাকে। পর্ব 35। চিঠিটা পড়া শেষে দরজার কাছে ছুটে গেল এলিজাবেথ। মামাকে দরকার এই মুহূর্তে। কাজের লোক এ সময় হঠাৎ দরজা খুলে দিল। ডার্সি ঘরে এসে ঢুকলো।
ওর মলিন মুখ দেখে থমকে গেল সে। তবে ও কিছু বলার আগেই বলে উঠল এলিজাবেথ, আমাকে এক্ষুনি বাইরে যেতে হচ্ছে, প্লিজ কিছু মনে করবেন না, মামাকে খুব জরুরি দরকার। কি ব্যাপার বলুন তো? অবাক হলো ডার্সি। আমি গিয়ে না হয় খোঁজ করছি, আপনি থাকুন, আপনাকে অসুস্থ দেখাচ্ছে। কথাটা সত্যি। গায়ে জোর পাচ্ছে না এলিজাবেথ। একজন কাজের লোক পাঠানো হলো গার্ডিনারদের খুঁজে আনার জন্য। ধপ করে চেয়ারে বসে পড়ল এলিজাবেথ, মুচড়ে পড়েছে। এক গ্লাস ওয়াইন দেবো? খেলে ভালো লাগতো, নরম গলায় বলল ডার্সি। থাক, দরকার নেই, বলল এলিজাবেথ। প্রাণপণে স্বাভাবিক থাকার চেষ্টা করছে সে। আমার কিছু হয়নি, আমি ভালোই আছি, বাড়ি থেকে খারাপ খবর এসেছে। কথা কটা বলেই কান্নায় ভেঙে পড়ল এলিজাবেথ। খানিকক্ষণ পরে বলল, আমার সবচেয়ে ছোট বোনটা পালিয়েছে উইকহ্যামের সঙ্গে। ওকে বিয়ে করবে না উইকহ্যাম। লিডিয়া হারিয়ে গেছে, ওকে আর কোনোদিন খুঁজে পাওয়া যাবে না। রেগে গেল ডার্সি, তার চোখ জোড়া জ্বলে উঠল। সব দোষ আমার, কান্না চেপে বলল এলিজাবেথ। আমি ব্যাপারটা ঠেকাতে পারতাম। উইকহ্যাম বাজে লোক, এই কথাটা যদি আমি বাবা মাকে জানাতাম তবে এত বড় দুর্ঘটনাটা ঘটতো না। এখন আর বলে কোনো লাভ নেই, বড় দেরি হয়ে গেছে। উফ, ব্যাপারটা দুঃখজনক, গম্ভীর মুখে বলল ডার্সি। কিন্তু আপনারা কি নিশ্চিত? হ্যাঁ, একসঙ্গে ব্রাইটন ছেড়েছে ওরা, লন্ডনে দেখা গেছে ওদের। কেউ গেছে লন্ডনে? বাবা গেছেন, জেন লিখেছে মামাও যেন যান। মামা চেষ্টার ত্রুটি করবেন না, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। কথা বলল না ডার্সি, চিন্তিত মুখে পায়চারি করতে লাগলো। এলিজাবেথ আচমকা অনুভব করলো ওকে হারিয়েছে সে চিরতরে। এমন পরিবারের মেয়েকে কেন ভালোবাসবে ডার্সি? কি করে বাসবে? ওদের বিয়ে হওয়ার আর কোনো সম্ভাবনাই নেই। কি জঘন্য পারিবারিক কলঙ্ক! রুমালে মুখ ঢেকে আবার কেঁদে ফেলল এলিজাবেথ। আপনাকে যদি কোনোভাবে সাহায্য করতে পারতাম। আবেগ ঝরে পড়ল ডার্সির কণ্ঠে। তারপরে সামলে নিল নিজেকে, ঠান্ডা গলায় বলল, তার মানে আজ আপনি পেমবার্লিতে যেতে পারছেন না? হ্যাঁ, মিস ডার্সিকে বলবেন যেন কিছু মনে না করেন। বলবেন বাড়িতে জরুরি ডাক পড়েছে। সত্যি কথাটা বলবেন না প্লিজ, অন্তত এই মুহূর্তে। সায় দিল ডার্সি, তারপর ওর দিকে একবার চেয়ে বেরিয়ে গেল ঘর থেকে। কিছুক্ষণ পর ফিরে এলেন মামা মামি। ছলো ছলো চোখে তাদের খবরটা জানালো এলিজাবেথ। মামা কথা দিলেন সাধ্যমতো সাহায্য করবেন। তখনই গোছগাছ শুরু করলো ওরা। তৈরি হয়ে গেল দ্রুত। 1 ঘন্টার মধ্যে ক্যারেজে চেপে রওনা দিল লংবার্নের উদ্দেশ্যে। পর্ব 36। জোরে ছুটে চলেছে ক্যারেজ। তবু লংবার্নে পৌঁছতে পৌঁছতে পরদিন ডিনারের সময় হয়ে গেল। নিচে দৌড়ে নেমে এলো জেন। সে আর এলিজাবেথ চুমু খেলো পরস্পরকে, চোখে জল। ওদের পাওয়া গেছে? না। বাবা লন্ডনে? হ্যাঁ, মঙ্গলবার গেছেন। মা কেমন আছে এখন? আগের চেয়ে ভালো। মনে খুব কষ্ট পেয়েছেন, এখনো বিছানা ছাড়তে পারেননি। মেরি আর কিটি ভালোই আছে। আর তুমি, তুমি ভালো আছো তো? এত মলিন দেখাচ্ছে কেন তোমাকে? কই না তো, আমি তো ভালোই আছি। সবাই চলল মিসেস বেনেটকে দেখতে। ওদেরকে যথারীতি চোখের জলে বরণ করলেন ভদ্রমহিলা। রাজ্যের অভিযোগ তার, সবার বিরুদ্ধে। কিন্তু তিনি যে সব গণ্ডগোলের মূল, সে কথা একবারও মনে হলো না তার। তিনি কঠোর হলে এত বড় বিপদ নেমে আসতো না পরিবারের ওপর। কিন্তু এ কথা তাকে বোঝাবে কে? ফস্টারটা করছিলটা কি? আমার মেয়েটাকে দেখে রাখতে পারলো না? বেচারি ছেলে মানুষ, ও কি কিছু বোঝে? কাঁদতে কাঁদতে নালিশ করে চললেন তিনি। ওদের বাপ গেছে লন্ডনে, উইকহ্যামের সঙ্গে লড়াই করে নির্ঘাত মারা পড়বে। তখন আমাদের কি উপায় হবে গো? মানুষটার লাশ ঠান্ডা হওয়ার আগে কলনিজ সবাইকে বার করে দেবে এই বাড়ি থেকে। আমাদের কে দেখে রাখবে? কান্না মাখা মুখ ফেরালেন তিনি মিসেস গার্ডিনারের দিকে। ভাই রে, এই বিপদে তুমি যদি পাশে না থাকো। মিস্টার গার্ডিনার বললেন পরদিনই তিনি লন্ডনে যাবেন, মিস্টার বেনেটকে সাহায্য করবেন লিডিয়াকে খোঁজার জন্য। ভাই, ও ভাই, চেঁচালেন মিসেস বেনেট, ওদের খুঁজে বার করে বিয়ে দিয়ে দাও। নতুন কাপড়ের জন্য লিডিয়াকে চিন্তা করতে বারণ করো। টাকা পেয়ে যাবে ও। আর ওদের বাপ যেন উইকহ্যামের সঙ্গে মারামারি না করে, তাকে দেখে রেখো। আর বলবে আমি গুরুতর অসুস্থ, দেখতেই তো পাচ্ছ, শরীর কাঁপছে, মাথা ব্যথা, পাগলই হয়ে যাব বোধহয়। খেতে পারি না, ঘুমোতে পারি না। লিডিয়াকে বলবে ভালো ভালো দোকানের নাম পাঠাবো আমি, নতুন কাপড় কিনতে পারবে খুশি মতো। তোমার মতো মানুষ হয় না ভাই, জানি আমার সব কথা রাখবে তুমি।
বিকেলে জেন আর এলিজাবেথের মধ্যে কিছুক্ষণ কথা হলো। এলিজাবেথ জানতে পারল উইকহ্যাম মেরিটন ছেড়েছে প্রচুর দেনা রেখে। জেন ওর সম্বন্ধে সত্যি কথাগুলো যদি গোপন না করতাম, তবে আজ আর এই দশা হতো না। আমরা তো ভালোর জন্যই চেপে গিয়েছিলাম, লিজি। পর্ব ৩৭। লংবার্নে এখন প্রতিটি দিন কাটে চরম উৎকণ্ঠায়। চিঠি এলে বহুগুণ বেড়ে যায় উদ্বেগ। মিস্টার গার্ডিনার ভালো খবর পাঠাতে পারেননি এখনো। তিনি লিখেছেন ব্রাইটনে বিপুল ধার করে কেটে পড়েছে উইকহ্যাম। লোকে কমপক্ষে ১,০০০ পাউন্ড পায় তার কাছে। মিস্টার কলিন্স চিঠি পাঠিয়েছে মিস্টার ব্যানেটকে। বাবার অনুপস্থিতিটা ওটা খুলল জেন। পড়ল সে আর এলিজাবেথ। প্রিয় স্যার, আমি অত্যন্ত মর্মাহত। আপনার মেয়ে মারা গেলেও বরং এর চেয়ে ভালো হতো। দায় দায়িত্ব অবশ্য আপনাদের ওপর বর্তাবে। মেয়েকে মানুষ করতে পারেননি। তাছাড়া মেয়েটি এমনিতেও বেয়ারা প্রকৃতির। আপনার জন্য দুঃখ হয়। আপনি আমার স্ত্রী লেডি ক্যাথরিন এবং তার মেয়ের সমবেদনা গ্রহণ করুন। তারা আমার সঙ্গে একমত। লিডিয়ার কাণ্ড অন্যান্য মেয়েদেরকেও ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করবে। ওদের এখন বিয়ে করবে কে? এই মুহূর্তে নিজেকে বড় ভাগ্যবান মনে হচ্ছে। ভাগ্যিস আপনাদের সঙ্গে জড়িয়ে পড়িনি গত নভেম্বরে। আপনাকে একটা পরামর্শ দিচ্ছি। মেয়েকে ত্যায্য করে চিরজীবনের জন্য বিদায় করে দিন। কর্মফল ভোগ করুক। আপনারই উইলিয়াম কলিন্স। চিঠিটা পড়ে কেঁদে ফেলল জেন। আর রেগে আগুন হলো এলিজাবেথ। পরিবারের আর কাউকে চিঠিটার কথা না জানানোর সিদ্ধান্ত নিল ওরা। এর পরে যে চিঠিটা ওরা পেল সেটি লিখেছেন ওদের বাবা। বাড়ি ফিরে আসছেন তিনি, মিস্টার গার্ডিনারের উপর খোঁজার দায়িত্ব দিয়ে। মিসেস বেনেট খবরটা শুনে মোটেও খুশি হলেন না। কি? চেঁচিয়ে উঠলেন তিনি। লিডিয়াকে না নিয়েই ফিরে আসছে? তবে উইকহ্যামের সঙ্গে মারামারি করবে কে? ব্যাটাকে বিয়েতে বাধ্য করতে হবে না? মিস্টার বেনেট ফিরে এলেন। আগের মতোই শান্ত, ধীর স্থির রয়েছেন। বেশ কিছুক্ষণ লিডিয়ার ব্যাপারে মুখ খুললেন না। মেয়েরাও কোনো প্রশ্ন করতে সাহস পেল না। সন্ধ্যায় সবার সঙ্গে চা খেতে বসে এলিজাবেথ বলল, বাবার উপর দিয়ে ঝড় বয়ে গেছে। আসলে খুব হয়রানি হয়েছে তো। ও কথা থাক, হয়রানি তো হবেই, দোষ তো আমারই। খানিকক্ষণ চুপ করে থেকে মিস্টার বেনেট এলিজাবেথকে বললেন, তুই ঠিকই বলেছিলি রে, তোর কথা শোনা উচিত ছিল। এ সময় মায়ের জন্য চা নিতে এলো জেন। মিস্টার বেনেট তার স্বভাবসিদ্ধ আমোদে গলায় বললেন, বেশ ভালোই চলছে সব। আমিও তোদের মায়ের নকল করব। আগামীকাল লাইব্রেরিতে গ্যাট মেরে বসে থাকবো, আর যতটা সম্ভব বিরক্ত করব সবাইকে। সামান্য হাসলেন তিনি। না থাক, কিটি পালাক আগে। আমি পালাচ্ছি না বাবা, বলল কিটি। আমি ব্রাইটনে গেলে কখনোই লিডিয়ার মতো করতাম না। ব্রাইটন? বলিস কি? ও জায়গা ত্রিসীমানায়ও যাবি না তুই। আমাদের বাসায় অফিসারদের ঢোকা নিষেধ। নাচার ইচ্ছা হলে যত খুশি নাচবি বাসায়, বোনদের সঙ্গে। ভ্যাঁ করে কেঁদে ফেলল কিটি। আরে শোন শোন, বললেন মিস্টার বেনেট, কাঁদিস না। আগামী 10টা বছর ধৈর্য ধরে থাক। তারপর সৈন্যদের প্যারেড দেখাতে নিয়ে যাব তোকে। পর্ব ৩৮। মিস্টার বেনেট ফেরার দুদিন পর এলো মিস্টার গার্ডিনারের চিঠি। জেন আর এলিজাবেথ তখন বাগানে। হাউসকিপার জানালো কথাটা। কিছু মনে করবেন না ম্যাডাম, বলল মহিলা। লন্ডন থেকে কোনো খবর এসেছে? জানি না, শুনিনি। এসেছে ম্যাডাম, এক্সপ্রেস লেটার পাঠিয়েছেন মিস্টার গার্ডিনার। এই তো আধা ঘন্টা হবে। দুই বোন তক্ষুনি ছুটল বাড়িতে। তবে বাবাকে দেখতে পেল না ওরা। মিনিট 10 আগে জঙ্গলের দিকে যেতে দেখেছি, একজন কাজের লোক জানালো। দুজনে দৌড়ালো জঙ্গলের দিকে। এলিজাবেথ বাবার কাছে আগে পৌঁছলো। বাবা, খবর কি? ভালো না খারাপ? ভালো আর কি হবে বল, জবাব দিলেন মিস্টার বেনেট। তারপর পকেট থেকে চিঠিটা বের করে এলিজাবেথের হাতে দিলেন। পড়ে দেখ, বললেন। হাঁপাতে হাঁপাতে তখন এসে গেছে জেন। জোরে জোরে পড়ো, বাবা বললেন। পড়তে শুরু করলো এলিজাবেথ। গ্রেস চার্চ স্ট্রিট, সোমবার, 2রা অগাস্ট। প্রিয় ভাই, সুসংবাদ আছে। লিডিয়া আর উইকহ্যামকে পাওয়া গেছে। বিয়ে হয়নি। বিয়ে করার কোনো ইচ্ছাও নেই ওদের। তবে ছেলেটি বিয়ে করতে রাজি আছে, কিন্তু তার কতগুলো শর্ত আগে পূরণ করতে হবে। আশা করি তাতে আপত্তি থাকবে না আপনার। প্রথমত, আপনাকে কথা দিতে হবে লিডিয়া তার সম্পত্তির অংশ ঠিকমতো বুঝে পাবে, আপনার এবং আমার বোনের মৃত্যুর পর। দ্বিতীয়ত, বছরে লিডিয়াকে 100 পাউন্ড করে দিতে হবে, যাতে সব দেনা শোধ করার পরও যথেষ্ট রয়ে যায় তার হাতে। বুঝতেই পারছেন, টাকা ছাড়া বিয়ে করবে না উইকহ্যাম। লন্ডনে আসতে হবে না আপনাকে, আমি সব ব্যবস্থা করব।
যত দ্রুত সম্ভব উত্তর দেবেন। আমার বাসা থেকে লিডিয়ার বিয়ে হতে পারে, অবশ্য আপনার অনুমতি সাপেক্ষে। সবার জন্য শুভেচ্ছা আর ভালোবাসা। আপনারই এডওয়ার্ড গার্ডিনার। উত্তর লিখেছ? জানতে চাইল এলিজাবেথ। হুম, এখন লিখব, বললেন বাবা। হাঁটা দিলেন বাড়ির উদ্দেশ্যে। বিয়ে হতেই হবে। অতি জঘন্য লোক। দুঃখে ভরে উঠল এলিজাবেথ। বিয়ে ছাড়া উপায় নেই, বললেন মিস্টার বেনেট। হঠাৎ থেমে পড়লেন তিনি। চিন্তিত মুখে বললেন, দুটো জিনিস জানতে হবে। কত টাকা দিয়ে উইকহ্যামকে রাজি করিয়েছে তোদের মামা, আর টাকাটা আমি শোধ করব কিভাবে? মামা টাকা দেবেন কেন বাবা? কি বলছো তুমি? বিস্মিত জেন প্রশ্ন করল। তোদের মামা যেসব শর্তের কথা লিখেছে সেগুলো বিশ্বাসযোগ্য নয়। কোনো বোকাও রাজি হবে না ওতে। উইকহ্যামের তো প্রশ্নই ওঠে না। টাকা ভালো চেনে ও। কমপক্ষে 10,000 পাউন্ডের লোভ দেখিয়েছে তোদের মামা। 10,000 পাউন্ড? তার 10 ভাগের 1 ভাগই বা শোধ দেব কোত্থেকে আমরা? জবাব দিলেন না মিস্টার বেনেট, চিন্তামগ্ন। বাড়ি ফিরে এলো ওরা, উদ্বিগ্ন। চিঠির জবাব দেওয়ার জন্য লাইব্রেরিতে চলে গেলেন মিস্টার বেনেট। মাকে খবরটা জানাতে গেল দুই বোন। সব শুনে ভদ্রমহিলার খুশি আর ধরে না। ভুলে গেলেন লিডিয়ার সব বেপরোয়া আচরণ। লিডিয়া উইকহ্যামকে নিয়ে খুশি হবে কিনা সে চিন্তাও তার মাথায় এলো না। দারুণ! আনন্দে বলে উঠলেন তিনি। 16 বছর বয়সে বিয়ে! ইস, ওকে খুব দেখতে ইচ্ছে করছে আমার, জামাইটাকেও। কিন্তু বিয়ের পোশাকের কি হবে? তোদের মামিকে চিঠি লিখব। কিটের দিকে ফিরলেন তিনি। বেলটা বাজাতো, কাজের মেয়েটাকে ডাক। কাপড় পাল্টে মেরিটন যাব। বোনকে সুখবরটা দিতে হবে না? ফেরার পথে লেডি লুকাস আর মিসেস লংকেও জানিয়ে আসব। মিস জেন মিস্টার গার্ডিনারের সাহায্যের কথা বোঝাতে চাইলেন মাকে। কত টাকা খরচ হয়েছে তার কে বলতে পারে? কিন্তু কে শোনে তার কথা? মামা হিসাবে ও দায়িত্ব পালন করেছে। আবার কি রে? তারপর আরো বলল, যা খুশি লাগছে, এক মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে। মিসেস উইকহ্যাম, কি সুন্দর শোনাচ্ছে। গত জুনে মাত্র 16 হয়েছে ওর। ওহ, লিডিয়া! তক্ষুনি সুস্থ হয়ে উঠলেন মিসেস বেনেট। কোথায় পালালো তার মাথা ব্যথা? নবোদ্যমে ভরপুর এখন তিনি। একে তাকে বলে বেড়াচ্ছেন লিডিয়ার বিয়ের খবর নিঃসংকোচে। এখন তার চিন্তা কেবল লিডিয়ার জন্য পোশাক, ক্যারেজ, চাকর-বাকর আর একটা বাড়ি। শোনো, বললেন তার স্বামী, বিয়ের জন্য, মেয়ের জন্য যে কোনো বাড়ির কথা ভাবতে পারো তুমি, শুধু আমারটা বাদে। দীর্ঘক্ষণ ঝগড়া চলল এ নিয়ে, কিন্তু মিস্টার বেনেট অনড়। আরো ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে, লিডিয়ার বিয়ের পোশাক কিনতে একটি পেনিও খরচ করতে রাজি নন তিনি। লিডিয়ার চেয়েও ওর বাপের আচরণে বেশি ভেঙে পড়লেন মিসেস বেনেট। দুঃখ পেলেন। ডার্সিকে লিডিয়ার কথা বলে ফেলে এখন অনুতাপ হচ্ছে এলিজাবেথের। সেই নিশ্চিত এই ঘটনার পর ওর প্রতি আর বিন্দুমাত্র ভালোবাসাও অবশিষ্ট নেই ডার্সির। হয়তো আর কোনোদিন দেখাই হবে না। 4 মাস আগে ফিরিয়ে দেওয়া প্রস্তাবটার জন্য এখন আফসোস হচ্ছে। লন্ডনে মামার বাড়িতে বিয়ে হয়ে গেল লিডিয়া আর উইকহ্যামের। বিয়ের পরপরই লংবার্নে বেড়াতে এলো ওরা। ওদের গ্রহণ করতে বাধ্য হলেন মিস্টার বেনেট, বড় দুই মেয়ের শত অনুরোধে। বর কনেকে বরণ করার জন্য নাস্তার ঘরে অপেক্ষা করছিল সবাই। এসে উচ্চস্বরে হাসাহাসি করতে লাগলো লিডিয়া। মা উষ্ণ অভ্যর্থনা জানালেন। মিষ্টি হাসি উপহার দিলেন জামাইকে। মুখে মৃদু হেসে দাঁড়িয়ে রইল উইকহ্যাম। শীতল ব্যবহার করলেন মিস্টার বেনেট। কথা প্রায় বললেনই না। তাতে অবশ্য নববিবাহিত দম্পতির কোনো ভাবান্তর হলো না। লিডিয়া আগের মতোই রয়েছে, উদ্দাম, আতেখিলে। উইকহ্যামও বদলায়নি এতটুকু। ভদ্র, যেন বিনয়ের অবতার। কর্ণে আর তার মা ততক্ষণ অনর্গল কথা বলে চলেছে। মা! চেঁচিয়ে উঠল লিডিয়া। মেরিটনের লোকেরা জানে তো আজ সকালে আমার বিয়ে হয়েছে। আমি অবশ্য ক্যারেজের জানালা দিয়ে হাত ঝুলিয়ে রেখেছিলাম, যাতে সবাই আংটিটা দেখতে পায়। এলিজাবেথ আর সহ্য করতে পারল না। নিজের ঘরে গিয়ে পালিয়ে বাঁচল। ডিনারের সময় যখন নিচে নেমে এলো, তখন লিডিয়া জেনকে বলছে, তোমার জায়গায় আজ আমি বসবো। হাজার হলেও আমি বিবাহিতা মেয়ে। খাওয়া শেষে লিডিয়া তার মাকে জিজ্ঞেস করলো, মা, আমার স্বামীকে কেমন লাগলো? সুন্দর না? জানি আমার বোনদের হিংসে হচ্ছে। ওদেরও ব্রাইটনে যাওয়া উচিত। ওখানে স্বামীর ছড়াছড়ি। তাছাড়া আমার কাছে বেড়াতে গেলেও চলবে। আমি উপযুক্ত স্বামী খুঁজে দেব। ধন্যবাদ, জবাব দিল এলিজাবেথ।
তোমার মতো করে স্বামী খোঁজার দরকার নেই আমাদের। লিডিয়া আর উইকহ্যাম লংবার্নে দিন 10 থাকবে। তারপর উইকহ্যাম চলে যাবে উত্তর ইংল্যান্ডে সেনাবাহিনীর সঙ্গে যোগ দিতে। বিদায়ের কয়দিন আগে লিডিয়া বলল এলিজাবেথকে, আমার বিয়ের গল্প শুনেছ লিজি? অন্যদের যখন বলেছি তখন তো তুমি ছিলে না, এখন শুনবে? না। আশ্চর্য, এত মজার কথা শুনতে চাও না? বিয়ের দিন ব্যবসার কাজে চলে গিয়েছিলেন মামা। আসেন না তো আসেনি না, শেষে গির্জায় যাওয়ার মাত্র 10 মিনিট আগে এসে হাজির হলেন। অবশ্য তিনি গির্জায় যেতে না পারলেও অসুবিধে ছিল না, মিস্টার ডার্সি তো ছিলেনই, মামার কাজটা তিনিই করতেন। ডার্সি ওখানে ছিল? চরম বিস্মিত হলো এলিজাবেথ। হ্যাঁ ছিল। ওহ, তোমাকে বলা ঠিক হলো না। উইকহ্যামকে কথা দিয়েছিলাম বলবো না, ও জানতে পারলে রেগে যাবে। আমরা কিছুই বলবো না, জেন বলল। ওখানে এলিজাবেথের সঙ্গে সেও রয়েছে। আর শোনারও ইচ্ছা ছিল এলিজাবেথের, কিন্তু কিছু জিজ্ঞেস করবে না, নিজের ঘরে চলে গেল সে। ওর বোনের বিয়েতে কেন এলো ডার্সি? কারণটা কি জানতেই হবে। মামাকে তক্ষুনি চিঠি লিখতে বসলো ও। পর্ব 40। চিঠির জবাবও চলে এলো খুব শিগগির। গ্রেস চার্চ স্ট্রিট, লন্ডন, 6 সেপ্টেম্বর। প্রিয় লিজি, এইমাত্র তোমার চিঠি পেয়েছি। পড়ে বুঝলাম তোমার বোনের বিয়েতে ডার্সির উপস্থিতি সম্বন্ধে তুমি জানো না। অবাক হয়ে গেলাম। তোমার সবকিছু জানা দরকার। তোমার মুখে লিডিয়ার কথা শুনে লন্ডনে চলে এসেছিলেন ডার্সি ওকে খোঁজার জন্য। ও কোথায় রয়েছে আন্দাজ করেছিল সে। উইকহ্যাম তার বোনের এক প্রাক্তন গভর্নসের সঙ্গে খুব ঘনিষ্ঠ। লন্ডনে মহিলার একটি বোর্ডিং হাউস রয়েছে, ডার্সি ওখানেই পেয়েছে ওদেরকে। প্রথমে লিডিয়াকে সে বাড়ি ফিরে যেতে অনুরোধ করেছে, কিন্তু উইকহ্যামকে ছাড়তে রাজি হয়নি ও। লিডিয়া নিশ্চিত ছিল উইকহ্যাম তাকে বিয়ে করবেই, আগে পরে যখনই হোক। কিন্তু ওকে বিয়ে করার কোনো ইচ্ছা ছিল না উইকহ্যামের। যাই হোক, তোমার মামা আর ডার্সি বহু বুঝিয়ে সুঝিয়ে রাজি করিয়েছে তাকে। তবে কতগুলো শর্ত দিয়েছিল সে। 1000 পাউন্ডের উপর দেনা রয়েছে তার, সব শোধ করে দিতে হবে। লিডিয়াকে বছরে 1000 পাউন্ড করে দিতে হবে, আর সেনাবাহিনীতে তাকে উচ্চ পদে প্রতিষ্ঠিত করতে হবে। তার সব দাবি মিটিয়েছে ডার্সি। লিডিয়া তখন আমাদের সঙ্গে ছিল। ওর ব্যাপারে আশ্চর্য হয়েছি আমরা। উইকহ্যাম প্রায়ই আসতো বাড়িতে, যথারীতি হাসি খুশি। ডার্সি বিয়েতে উপস্থিত ছিল, লিডিয়া তো বলেছেই। পরদিন আমাদের সঙ্গে ডিনারও করেছে। অত্যন্ত ভালো ভদ্র ছেলে, ওকে পছন্দ না করে উপায় নেই। লিডিয়া আর উইকহ্যামের জন্য ওর এত কিছু করার কারণটা পানির মতো। আজ এখানেই শেষ করছি। সবার জন্য শুভেচ্ছা, ভালোবাসা, তোমার মামি। এলিজাবেথ বারবার চিঠিটা পড়ল। তার মানে ডার্সি লিডিয়া এবং তার পুরো পরিবারকে অসম্মানের হাত থেকে বাঁচিয়েছে। এমন এক মেয়ের জন্য সাহায্যের হাত বাড়িয়েছে যাকে সে পছন্দ করে না। আর মেয়েটির স্বামী তো তার শত্রু। এলিজাবেথের মন বলছে ডার্সি এসব করেছে শুধু তারই জন্য, ওকে ভালোবাসে বলে। তার ভালোবাসার কাছে হেরে গেছে আগেরকার অহংকার। চিঠিতে ডার্সি ভালোবাসার প্রশংসাটুকু অংশটুকু পড়ল এলিজাবেথ। মামি খুব বেশি কিছু লেখেননি, তবু তার মনটা ভরে উঠল। পর্ব 41। লিডিয়ার বিদায়ের দিন ঘনিয়ে এলো। দুঃখে ফেটে যাচ্ছে মায়ের মন। আবার কবে দেখা হবে রে? কে জানে কবে। 2-3 বছরের মধ্যে তো নয় নিশ্চয়ই, নিরুত্তাপ গলায় বলল লিডিয়া। ঘন ঘন চিঠি লিখবি কিন্তু। চেষ্টা করব। বিবাহিতা মেয়েরা চিঠি লেখার সময় পায় না। বোনদের উচিত আমাকে চিঠি লেখা, ওদের তো আর কোনো কাজ নেই। বিদায় নিল ওরা। উইকহ্যাম বাড়ি থেকে বেরিয়ে যেতেই তিক্ত কণ্ঠে বললেন মিস্টার বেনেট, চমৎকার ছেলে, কি মিষ্টি করে হাসে। কত সৌভাগ্য আমার, এমন জামাই কয়জন পায়। স্যার উইলিয়াম লুকাসের জামাই এর কাছে কিছুই না। বেশ কদিন মন খারাপ করে বসে রইলেন লিডিয়ার মা। তারপর আবার চাঙ্গা হয়ে উঠলেন সুসংবাদ শুনে। নেদারফিল্ডের হাউসকিপার নির্দেশ পেয়েছে ঘরবাড়ি গোছানোর, তার মনিব আসছে। জেন এলিজাবেথকে বলল, খবরটা শুনে ভালো বা খারাপ কিছুই লাগছে না আমার, আর কিছু যায় আসে না। বিংলে এলো নেদারফিল্ডে। 3য় দিন তাকে আসতে দেখা গেল এ বাড়ির দিকে। মিসেস বেনেট দেখলেন। মেয়েদেরকে চিৎকার করে ডাকতে লাগলেন তিনি, জানালার কাছে এসে দেখার জন্য। এক চুলও নড়ল না জেন। জানালার দিকে চাইল এলিজাবেথ। হ্যাঁ, বিংলেই বটে। তার পাশের লোকটিকে ডার্সি না? সঙ্গে সঙ্গে জেনের পাশে গিয়ে বসে পড়ল ও।
মা, আরেকটি লোক রয়েছে সঙ্গে, বলল কিটি। কে উনি? বন্ধু টন্ধু হবে হয়তো, মা বললেন। মনে হচ্ছে সেই লম্বা লোকটা ডাটিয়াল, সব সময় লেগে থাকতো মিস্টার বিংলের সঙ্গে। কি যেন নাম? মিস্টার 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 ডার্সি। হে, সেই বিচ্ছিরি লোকটা। অস্বস্তি বোধ করতে লাগলো জেন আর এলিজাবেথ। তবে এলিজাবেথ ভুগলো বেশি। মিসেস গার্ডিনারের চিঠির ব্যাপারে কিছু জানে না জেন। ডার্সির প্রতি এলিজাবেথের দুর্বলতার কথাও জানা নেই তার। এলিজাবেথের মনে প্রশ্ন জাগলো দুটো। মন দিয়ে সেলাই করতে লাগলো সে। আমার জন্যই কি আসছে? উজ্জ্বল হয়ে উঠল তার চেহারা। জল জল করছে চোখ দুটো। দুই বন্ধু ঘরে ঢুকলো। যথারীতি খোশ মেজাজে রয়েছে বিংলে, আর ডার্সি গম্ভীর। বিংলেকে খুব খাতির করলেন মিসেস বেনেট। ডার্সিকে পাত্তা দিলেন না খুব একটা। আহত হলো এলিজাবেথ। মা যদি জানতেন ডার্সি কি না করেছে লিডিয়ার জন্য, ভাবল সে। কম কথা বলল ডার্সি। মাঝে মধ্যে চকিতে ওর দিকে তাকালো এলিজাবেথ। জেনের দিকে দৃষ্টি ডার্সির। খানিকটা হতাশ হলো সে। তারপর হতাশার কারণে নিজের উপরই রেগে উঠল। মিসেস বেনেট বিংলেকে লিডিয়ার বিয়ের গল্প শোনাতে লাগলেন। মেয়ের বিয়ে হয়েছে, খুশি হওয়াটাই স্বাভাবিক, তিনি বললেন। তবে খারাপও লাগছে। মেয়ে পর হয়ে গেল। উত্তর ইংল্যান্ডে চলে গেছে ওরা। উইকহ্যামের পদোন্নতি হয়েছে ওর বন্ধুদের কল্যাণে। মিসেস বেনেট এবার চাইলেন ডার্সির দিকে। তারপর তাকে আঘাত দেওয়ার জন্য বললেন, ওর বেশ ভালো কিছু বন্ধু বান্ধব আছে। কথাটা শুনে প্রায় কেঁদে ফেলার দশা হলো এলিজাবেথের। তবে জেনের দিকে চাইতেই মনটা খুশি হয়ে উঠল ও। হাসিতে ভরে রয়েছে জেনের মুখ। ওর প্রতি পরিপূর্ণ মনোযোগ দিয়েছে বিংলে। উঠে পড়ল দুই বন্ধু। তারপরে ডিনারের দাওয়াত দেওয়া হলো কয়দিন পরে। ওরা চলে গেলেন। হাঁটতে বের হলো এলিজাবেথ। এ মুহূর্তে একা থাকতে চায় সে। ভাবতে চায় কেবল ডার্সির কথা। ও এত গোমরা মুখ হয়ে চুপচাপ বসেছিল কেন? এলোই বা কেন? বুঝে উঠতে পারল না এলিজাবেথ। ওকে বুঝি না আমি, আর ভাববো না ওর কথা, আপন মনেই বলল সে। ও বাড়ি ফিরে এলে প্রথমেই দেখা হলো জেনের সঙ্গে। মুখে হাসি ওর। দেখো তো হলো, বলল সে। অনেকটা স্বাভাবিক লাগছে। ও মঙ্গলবার আসবে। সবাই দেখবে আমরা ভালো বন্ধু। এর বেশি আর কিছুই নয়। জেন, সাবধান, হেসে বলল এলিজাবেথ। সাবধান কেন? তোমার প্রেমের নেশা এখনো কাটেনি। পর্ব 42। মঙ্গলবারে ডিনার পার্টিতে অনেকে এলেন। যে দুজন সবচেয়ে বেশি কাম্য তারা এলো সবার আগে। ডাইনিং রুমে জেনের পাশে বসলো বিংলে। নিজেকে গোপন করলো না সে। জেনের প্রতি তার ভালোবাসার প্রকাশ ঘটালো। দুজনেই প্রেমে হাবুডুবু খাচ্ছে, সেটা বুঝতে বাকি রইল না কারও। ওদিকে এলিজাবেথের বিষণ্ণ বোধ করছে। ডার্সির সঙ্গে কথা বলার ইচ্ছে ছিল তার, কিন্তু সে বসেছে টেবিলের উল্টো দিকে, একদম মায়ের কাছে। ডিনারের পর যখন এলিজাবেথ কফি পরিবেশন করছে তখন এগিয়ে এলো ডার্সি। কিন্তু কফি টেবিল ঘিরে মেয়েরা দাঁড়িয়ে থাকায় অন্য প্রান্তে চলে যেতে হলো এলিজাবেথের। ওকে নজর করতে লাগলো, কিন্তু ওর দিকে লক্ষ্য নেই ডার্সির। কয়েকবার কাপে কফি ঢালতে গিয়ে ছলকে ফেলে দিল এলিজাবেথ। নিজের উপর রাগ হচ্ছে তার। ডার্সি খালি কাপ হাতে নিয়ে ওর কাছে এগিয়ে এলো। আপনার বোন ভালো আছেন? প্রশ্ন করলো এলিজাবেথ। খুব ভালো আছে। পেমবার্লিতে? হ্যাঁ, ক্রিসমাস পর্যন্ত ওখানেই থাকবে। বলার মতো আর কিছু ভেবে পেল না এলিজাবেথ। চুপ করে রইল। তার পাশে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল ডার্সি, নিশ্চুপ। তারপর চলে গেল। কাপ তাড়াতাড়ি সরানো হলো। তৈরি হয়ে গেল তাসের টেবিল। দুর্ভাগ্যক্রমে এলিজাবেথের চেয়ে অনেকটা দূরের একটি টেবিলে বসলো ডার্সি। কথা বলার কোনো সম্ভাবনাই রইল না। এলিজাবেথ বুঝলো মাটি হয়ে গেল আজকের সন্ধেটা বিরক্তিকর ঠেকলো এলিজাবেথের কাছে। তবে জেন এবং তার মায়ের কাছে অবশ্যই নয়। পার্টি শেষে খুশিতে গদগদ হয়ে পড়লেন মিসেস বেনেট। সব কিছু ভালোই ভালোই শেষ হলো। রান্নাও চমৎকার হয়েছে। রোস্টটা তো দারুণ। স্যুপও খুব ভালো হয়েছে। লুকাসদের চেয়ে অন্তত 50 গুণ ভালো। জেন, মিসেস লং কি বলেছে শুনেছিস? মিসেস বেনেট, মেয়ে তবে নেদারফিল্ডে যাচ্ছেই। মহিলা মানুষ হিসাবে সত্যি অসাধারণ। এই জন্যই তো পছন্দ করি তাকে। পর্ব 43। কয়দিন বাদে আবার এলো বিংলে। এবারে একা। তার মুখে জানা গেল ডার্সি চলে গেছে লন্ডনে ব্যবসার কাজে। ফিরবে 10 দিন পর। মিসেস বেনেট বিংলেকে পরদিন ডিনারে ডাকলেন। খুশি মনে রাজি হলো ও। পরদিন সন্ধে লাগতেই হাজির হয়ে গেল বিংলে।
যথারীতি তাকে সাদরে আমন্ত্রণ জানালেন মিসেস বেনেট। এলিজাবেথ তখন নাস্তার ঘরে চিঠি লিখছে। বুঝতে পারল মা এবং অন্যান্যরা রয়েছে ড্রয়িং রুমে তাস খেলছে। ভুল বুঝল সে। পরে ড্রয়িং রুমে গিয়ে দেখল তার বোন বসে আছে বিংলের সঙ্গে। কোনো বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা চলছে তাদের মধ্যে। সরে চলে যাচ্ছে এলিজাবেথ, এমন সময় হঠাৎই উঠে পড়ল বিংলে। তড়িঘড়ি করে বেরিয়ে গেল ঘর থেকে। আর জেন ছুটে এসে চুমো খেলো বোনকে। আমার যে সুখী আর কেউ নেই আজকে লিজি, অনেক বেশি পেয়ে গেছি আমি। ওহ, আমার যে কেমন লাগছে। এলিজাবেথ বুঝে ফেলল বিংলে জেনকে বিয়ের প্রস্তাব দিয়েছে। বোনকে অভিনন্দন জানালো সে। মাকে বলি গিয়ে, বলল জেন। ও গেছে বাবাকে বলতে। লিজি এত খুশি কি আমার কপালে সইবে? এত সুখ কি আমার হবে? তক্ষুনি ফিরে এলো বিংলে হাসি মুখে। শুনেছ নিশ্চয়ই? এলিজাবেথকে প্রশ্ন করল সে। হাত মেলালো দুজনে। জেন না ফেরা পর্যন্ত কেবল হবু স্ত্রীর প্রশংসাই করে গেল ও। উৎসব মুখর হয়ে উঠল সন্ধেটা। অপরূপা লাগছে জেনকে। মিষ্টি হাসি কিটির মুখে। নিজের বিয়ের কথা ভাবছে সে। মিসেস বেনেটের মুখের কথায় খই ফুটছে। কোনো মতেই থামতে পারছেন না তিনি। রাতে খাওয়ার টেবিলে সবার সঙ্গে যোগ দিলেন মিস্টার বেনেট। তিনিও আনন্দিত। বিংলে বিদায় নিয়ে চলে গেলে জেনকে বললেন, তুই খুব খুশি হবি রে মা। জেন উঠে গিয়ে চুমু খেলো বাবাকে। তুই ভালো মেয়ে, বললেন বাবা। স্বামীকে নিয়ে সুখী হতে পারবি। তবে চিন্তার কথা হচ্ছে তোদের দুজনেরই মন নরম। সব বিশ্বাস করে ফেলিস। লোকে তোদের ঠকাতে চাইবে। দিলদরিয়া মানুষেরা কিন্তু আয়ের চেয়ে ব্যয় বেশি করে ফেলে। আয়ের চেয়ে ব্যয় বেশি? স্বামীকে থামিয়ে দিলেন মিসেস বেনেট। উল্টোপাল্টা কী সব বলছো তুমি? বছরে 4-5 হাজার পাউন্ড কামাই করে। বেশিও হতে পারে। জেনের দিকে ফিরে বললেন তিনি। কি যে খুশি লাগছে। আজ রাতে ঘুমোতেই পারবো না রে। বাপের জন্মে এত সুন্দর ছেলে দেখিনি। বছরে 5,000 পাউন্ড! লিডিয়া আর উইকহ্যামের কথা একদম ভুলে গেছেন মিসেস বেনেট। জেন এ মুহূর্তে তার সবচেয়ে বেশি আদরের। বিংলে প্রতিদিন আসে লংবার্নে। ওদের বাগদানের খবর ছড়িয়ে পড়ল দ্রুত। মিসেস বেনেট জানালেন মিসেস ফিলিপসকে। তিনি জানিয়ে দিলেন মেরিটনের সকলকে। লোকে বলতে লাগলো বেনেটরা পাড়ার সবচেয়ে সুখী পরিবার। অথচ কিছুদিন আগে লিডিয়া যখন পালালো তখন সবার বিবেচনায় এই পরিবারটা ছিল সবচেয়ে অসুখী। পর্ব 44। সপ্তাহ খানেক পরে এক সকালে একটি ক্যারেজ এসে থামলো লংবার্ন হাউসের সামনে। ক্যারেজটি অপরিচিত। কে এলো? জেন আর বিংলে চলে গেল বাগানে। কিটি, এলিজাবেথ আর তাদের মা জল্পনা করছে। এমন সময় লম্বা উদ্ধত এক মহিলা নামলেন ক্যারিজ থেকে। লেডি ক্যাথরিন ডিবার্গ, ফিসফিসিয়ে মাকে বলল এলিজাবেথ। ভদ্রমহিলা ততক্ষণে ঘরে পৌঁছে গেছেন। মেয়েদের উদ্দেশ্যে বো করলেন। তারপরে কোনো কথা না বলে বসে পড়লেন। চুপ করে রইলেন সকলে। খানিক বাদে এলিজাবেথকে ঠান্ডা গলায় বললেন লেডি ক্যাথরিন, ভালো আছো নিশ্চয়ই? এই ভদ্রমহিলা তোমার মা? হ্যাঁ। আর এ তোমার বোন? হ্যাঁ ম্যাডাম। এলিজাবেথের হয়ে জবাব দিলেন মিসেস বেনেট। তারপর জানতে চাইলেন, মিস্টার এবং মিসেস কলিন্স ভালো আছেন তো? আছে। এলিজাবেথের মনে হলো ভদ্রমহিলা কলিন্সদের কাছ থেকে চিঠি নিয়ে এসেছেন, কিন্তু আসলে তা নয়। তবে লেডি ক্যাথরিন কেন এসেছেন? মিসেস বেনেট অতিথিকে চা খেতে অনুরোধ করলেন। রাজি হলেন না ভদ্রমহিলা। উঠে দাঁড়িয়ে তার সেই কর্তৃত্বপূর্ণ গলায় বললেন, মিস বেনেট, তোমাদের বাগানে একটু হাঁটাহাঁটি করতে চাই। আসবে তুমি? বাগানের পথ ধরে নিঃশব্দে হাঁটতে লাগলো এলিজাবেথ আর লেডি ক্যাথরিন। ভদ্রমহিলার গর্ব এতই বেশি যে তার সঙ্গে কথা বলার মতো কোনো বিষয় খুঁজে পেল না এলিজাবেথ। বেশ কিছু দূরে যাওয়ার পর একটি বেঞ্চে বসে পড়লেন লেডি ক্যাথরিন। ইশারায় বসতে বললেন এলিজাবেথকে। কেন এসেছি নিশ্চয়ই বুঝতে পারছো, বললেন তিনি। অবাক চোখে তার দিকে তাকিয়ে রইল এলিজাবেথ। মিস বেনেট, ক্রুদ্ধ শোনালো ভদ্রমহিলার কণ্ঠ, ভনিতা করার চেষ্টা করবে না। সবই কানে এসেছে আমার। সবই জানি। শুনলাম আমার বোনপোর সঙ্গে বিয়ে হতে যাচ্ছে তোমার। এ হতেই পারে না। অসম্ভব। অসম্ভব মনে করলে এত কষ্ট করে এত দূরে এলেন কেন আপনি? অপমানিত বোধ করলো এলিজাবেথ। সত্যি কথাটা জানতে চাই আমি, সেজন্যই এসেছি। ডার্সি তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে? আপনিই তো বললেন সেটা অসম্ভব। মিস বেনেট, আমি কি জানা আছে তোমার? ডার্সির সঙ্গে আমার মেয়ের বিয়ের পাকা কথা রয়েছে, সে খবর জানো? তোমার কোনো বক্তব্য রয়েছে? আপনার কথা সত্যি হলে ভয় পাচ্ছেন কেন? থামলেন লেডি ক্যাথরিন।
তারপর বললেন, আমরা জানতাম বিয়ে হবে ওদের। ডার্সির মায়েরও সেরকমই ইচ্ছা ছিল, আমারও। ডার্সির আত্মীয় স্বজনদের ইচ্ছার কোনো দাম নেই তোমার কাছে? তার নিজের কাছেই বা কী দাম আছে? বাজে বকবে না। আমার মেয়ে এবং ডার্সি পরস্পরের যোগ্য, দুজনেই ভদ্র ঘরের ছেলে মেয়ে, সম্পত্তির মালিক। আপনার বোনপো ভদ্রলোক, আমিও ভদ্রলোকের মেয়ে। কিন্তু তোমার মা, আত্মীয় স্বজন, মনে করছো ওদের খবর আমি জানি না? তার ওপর ঘর পালানো বোন। মিস্টার ডার্সির এসবে কোনো আপত্তি না থাকলে আপনার এত মাথা ব্যথা কিসের? তোমাদের দুজনের পাকা কথা হয়ে গেছে? না। সন্তুষ্ট হলেন লেডি ক্যাথরিন। কথা দাও, হবে না কখনো। তেমন কথা দিতে পারছি না। ও এই কথা? তার মানে ডার্সিকে বাগাতেই হবে। ও কথা আমি বলিনি, কিন্তু আমি কি করব না করব সে আমার ব্যাপার। আপনি নাক গলাতে আসবেন না। বেশ, পরে পস্তাবে। আপনার বকবকানি আর ভালো লাগছে না, আমি বাড়ি ফিরব। উঠে পড়ল এলিজাবেথ। লেডি ক্যাথরিনও উঠলেন। ক্যারিজের দিকে একসঙ্গে হেঁটে গেল ওরা। পৌঁছে থেমে গেলেন মহিলা। ক্রুদ্ধ কণ্ঠে বললেন, মিস বেনেট, আমি এখান থেকে বিদায় নিচ্ছি। তোমার ব্যবহারে অত্যন্ত অসন্তুষ্ট হয়েছি। তাকে বাড়ি আসতে অনুরোধ করল না এলিজাবেথ। নিঃশব্দে হাঁটা দিল বাড়ির উদ্দেশ্যে। মিসেস বেনেট অপেক্ষা করছিলেন হলরুমে। কি বললেন উনি? তেমন কিছু না। সোজা নিচের ঘরে চলে এলো এলিজাবেথ। মানসিকভাবে বিপর্যস্ত বোধ করছে সে। পর্ব ৪৫। পরদিন সকাল। নিচে নেমে আসছে এলিজাবেথ। এ সময় দেখা হয়ে গেল বাবার সঙ্গে। লাইব্রেরি থেকে বেরোচ্ছেন, হাতে চিঠি। লিজি, ডাকলেন তিনি, তোর খোঁজেই যাচ্ছিলাম, ঘরে আয়। বাবার পিছন পিছন লাইব্রেরিতে ঢুকলো এলিজাবেথ। বসলো দুইজনই। তোর সম্পর্কে একটা চিঠি এসেছে। আজব চিঠি। জানা ছিল না আমার দুই মেয়ের বিয়ে হতে যাচ্ছে। তবু হবু বরের নাম শুনলে তুই নিজেও চমকে যাবি। লজ্জা পেল এলিজাবেথ। মুহূর্তের জন্য তার মনে হলো বাবাকে চিঠি লিখেছে ডার্সি। কলিন্স লিখেছে। মিস্টার কলিন্স? তিনি আবার কি লিখেছে? বলবো। জেনকে অভিনন্দন জানিয়েছে প্রথমে, তারপর লিখেছে, শুনলাম এলিজাবেথের বিয়ে হচ্ছে উঁচু বংশের কোনো এক ধনী যুবকের সঙ্গে। মিস্টার বেনেট চেঁচিয়ে উঠলেন প্রায়। লিজি, নামটা শুনলে হাসি পাবে তোর। আবার পড়ে চললেন ভদ্রলোক। তবেই ছেলেটির সঙ্গে বিয়েতে ও রাজি না হওয়াই ভালো। কারণ ছেলেটির খালা লেডি ক্যাথরিন ডি বার্গের এই বিয়েতে প্রবল আপত্তি রয়েছে। মিস্টার বেনেট পড়া থামিয়ে বললেন, ডার্সি নাকি তোকে বিয়ে করবে? ভাব একবার, ও তো কোনোদিন তাকায়নি তোর দিকে। হাস্যকর ব্যাপার। হাসতে চেষ্টা করেও ব্যর্থ হলো এলিজাবেথ। আর কি লিখেছে পড়। পড়ে চললেন ওর বাবা। আপনাকে এসব জানানোর কারণ হচ্ছে সাবধান করে দেওয়া। মেয়ে যেন ভেবে চিন্তে সিদ্ধান্ত নেয় সেদিকে লক্ষ্য রাখবেন। মিস্টার বেনেট থেমে আবার পড়তে শুরু করলেন। লিডিয়ার কুকিরটি ঢাকা পড়ে গেছে জেনে ভালো লাগছে। তবে ওকে আর কোনোদিন বাড়িতে ঢুকতে দেবেন না। ওকে ত্যাগ করুন। হঠাৎ মেয়ের দিকে মুখ তুলে তাকালেন মিস্টার বেনেট। কিরে, তোর মনে হচ্ছে শুনতে ভালো লাগছে না? ডার্সিকে নিয়ে কথা রটেছে বলে মন খারাপ করেছিস? বোকা মেয়ে, লোকে তো তিলকে তাল করবেই। আমার কিছুই লাগছে না। চিঠিটা মজার কোনো সন্দেহ নেই, আজবও। সেখানেই তো মজাটা। চিঠিটা মজার সন্দেহ নেই, আজবও। অন্য কারো কথা না লিখলে কি এমন জমতো? আর লোক পেল না। ডার্সি, তোরা দুজন তো দুজনকে দেখতেই পারিস না, সে তো সবার জানা কথা। লিজি, গতকাল লেডি ডি ক্যাথরিন এ ব্যাপারে কিছু বলেছেন? আপত্তির কথা জানিয়েছেন? জবাব দিল না এলিজাবেথ। হাসল শুধু। কাঁদতে ইচ্ছে করছে তার। তবে কি বাবার কথাই ঠিক? ডার্সি পছন্দ করে না ওকে? শুধু শুধুই কল্পনার জাল বুনেছে সে এতদিন। পর্ব ৪৬। এলিজাবেথের মন বলছিল ডার্সি লন্ডনে থেকে যাবে। আশঙ্কা হচ্ছিল আর কোনোদিন দুজনের দেখা হবে না। কিন্তু দূর হয়ে গেল সব ভয়। বিংলে লংবার্ন হাউসে নিয়ে এলো ডার্সিকে। লেডি ক্যাথরিনের ঘটনার কয়দিন বাদেই। দিনটি চমৎকার। বিংলে বাইরে থেকে হেঁটে আসার কথা তুলল। মিসেস বেনেট হাঁটতে অভ্যস্ত নন। বাড়ি থাকতেই মনস্থ করলেন। মেরি যাবে না, বই পড়বে। সুতরাং বিংলে, জেন, ডার্সি, এলিজাবেথ আর কিটি বেরিয়ে পড়ল। ধীর গতিতে হাঁটছে বিংলে আর জেন। ফলে অন্যদের চেয়ে অনেক পিছিয়ে পড়ল তারা। লুকাস লজের কাছে এসে সরে পড়ল কিটি, তার বান্ধবী মারিয়ার সঙ্গে দেখা করার ছুতোয়। আসলে ডার্সিকে খানিকটা ভয় পায় ও। হাঁটতে লাগলো ডার্সি আর এলিজাবেথ। আমার বোনের জন্য আপনি যা করেছেন, আপনাকে কি বলে ধন্যবাদ জানাবো?
মিসেস গার্ডিনার আপনাকে এত কথা বলতে গেলেন কেন? মামির দোষ নেই। লিডিয়ার মুখে কিছুটা শুনেছিলাম। বাকিটা জানার জন্য চিঠি লিখেছিলাম তাকে। তিনি জানিয়েছেন। আপনার কাছে আমরা সবাই কৃতজ্ঞ মিস্টার ডার্সি। ধন্যবাদ জানাতে হলে কেবল আপনিই জানান। আপনার পরিবারের জন্য কিছু করিনি আমি। যা করেছি সবই শুধু আপনার জন্য। কথা বন্ধ হয়ে গেল এলিজাবেথের। সামান্য বিরতি দিয়ে ডার্সি বলতে লাগলো, আপনার মন কি আগের মতোই আছে না বদলিয়েছে? আমার দুর্বলতা কি এতটুকু কমেনি? এলিজাবেথ বলল, পুরোপুরি পাল্টে গেছে তার মনের অবস্থা। এখন ওর কথা ভাবে বলে ধন্যবাদ জানালো ডার্সিকে। কথা বলার সময় এলিজাবেথের গলা এবং চেহারায় ফুটে উঠল আবেগ। কোন দিকে হাঁটছে জানে না ওরা। কি বলছে তাও বুঝতে পারছে না ভালো করে। ঘোরের মধ্যে রয়েছে দুজনই। পরে ডার্সি জানালো, এলিজাবেথের সঙ্গে লেডি ক্যাথরিনের সাক্ষাতের কথা জানে সে। লেডি ক্যাথরিনই বলেছেন। তার কথাতে আশা জাগলো মনে। বলল ডার্সি, যদিও সেজন্য বলেননি তিনি। বুঝতে পারলাম আমাকে অপছন্দ করলে সরাসরি সে কথা জানিয়ে দিতেন আপনি। হাসলো এলিজাবেথ। হ্যাঁ, বলল সে। আপনার বিরুদ্ধে কত কথাই না বলেছি। সেসব ভেবে এখন লজ্জা করছে। এতদিন অন্ধ ছিলাম। সবই আমার প্রাপ্য। আগ বাড়িয়ে অভদ্র ব্যবহার করেছি। আমি আসলে স্বার্থপর আর অহংকারী, বলল সে। বাপ মায়ের একমাত্র ছেলে, বকে গিয়েছি। বাপ মা ভালো ছিলেন, কিন্তু গর্ব বড় বেশি ছিল তাদের। আমিও নিজেকে অনেক উঁচু স্তরের মানুষ ভেবে এসেছি। তোমাকে দেখলাম, ভালোবাসলাম, বদলে গেলাম। উচিত শিক্ষা পেয়েছি তোমার কাছে। নিজেকে চিনতে শিখেছি। হান্সফোর্ডের ঘটনার পর আমাকে নিশ্চয়ই ঘৃণা করেছো তুমি। তোমাকে? তোমার অহংয়ে ঘা লেগেছিল। রেগে গিয়েছিলাম। শিক্ষাটা তো সেদিনই পেলাম। পেমবার্লিতে গিয়েছিলাম বলে খারাপ মনে করনি তো আমাকে? একদমই না। বড় অবাক হয়েছিলাম। তোমার ব্যবহারে মুগ্ধ হয়েছিলাম আমি। তোমাকে খুশি করতে চেয়েছিলাম। বোঝাতে চেয়েছিলাম যতটা মনে করো ঠিক ততটা খারাপ লোক নই আমি। কথাটা বলতে বলতে কয়েক মাইল বেরিয়ে এলো ওরা। পথ হারিয়ে ফেললো। ভুলে গেল সময়ের কথা। ঘড়ির দিকে চেয়ে দেখলো দেরি হয়ে গেছে অনেক। জেন আর বিংলে কোথায়? মনেই ছিল না ওদের কথা। জেন আর বিংলের প্রসঙ্গ উঠল। ডার্সি জানালো ওদের মিলনে খুশি হয়েছে সে। অবাক হননি? একটুও না। লন্ডনে যাওয়ার সময়ই বুঝেছিলাম এমন কিছু একটা হবে। বিংলেকে জানিয়ে গিয়েছিলাম জেন ওকে ভালোবাসে। নিজের ভুলটাও স্বীকার করেছিলাম। আসলে জেনকে ভুল বুঝেছি আমি। বুঝতে পারিনি তাকে। তোমার বন্ধুটি খুব বাধ্যগত, বলল এলিজাবেথ। তবে বলল না সেটা। মনে মনেই রাখলো। খুশি মনে লংবার্ন হাউসে ফিরে চলল তারা। পর্ব 47। কোথায় গিয়েছিলে তোমরা? জানতে চাইল জেন। পথ হারিয়ে ফেলেছিলাম, লাজুক ভঙ্গিতে হেসে বলল এলিজাবেথ। চমৎকার কেটে গেল সন্ধেটা। অনর্গল কথা বলে গেল জেন আর বিংলে। এটা ওটা নিয়ে হাসাহাসি করলো। ওদিকে চুপচাপ বসে রইল ডার্সি আর এলিজাবেথ। কথা ফুটছে না তাদের মুখে, কিন্তু অন্তরে সুখ। খানিকটা উদ্বিগ্ন বোধ করছে এলিজাবেথ। পরিবারের সবাই কি বলবে? জেন ছাড়া আর কেউ তো পছন্দ করে না ডার্সিকে। রাত্রে জেনকে মনের কথা খুলে বলল এলিজাবেথ। নিজের কানকেই যেন বিশ্বাস করাতে পারল না জেন। চেয়ে রইল হাঁ করে। ঠাট্টা করছো তুমি? ডার্সির সঙ্গে বিয়ে? অসম্ভব। আমি সত্যি বলছি জেন। কি করে সম্ভব? ওকে তো তুমি পছন্দ করো না। করতাম না, এখন করি। ওর সঙ্গে বিয়ে হলে সুখী হতে পারবে? কোনো সন্দেহ নেই। তুমি খুশি হওনি জেন? খুব খুশি হয়েছি। বিংলেও খুশি হবে। সেদিন প্রায় মাঝরাত পর্যন্ত গল্প করলো দুই বোন। পরদিন সকালে জানালার কাছে দাঁড়িয়েছিলেন মিসেস বেনেট। এ হেরে, ডার্সিটা আসছে আবার। সঙ্গে অবশ্য আমাদের বিংলেও আছে, বললেন ভদ্রমহিলা। দুই বন্ধু ঘরে ঢুকলো। বিংলে জেনে গেছে এতক্ষণে। ও দৃষ্টি তাই বলল এলিজাবেথকে। উষ্ণ করমর্দন হলো দুজনের। তারপর হেসে মিসেস বেনেটকে বলল বিংলে, এলিজাবেথ, আজ কোথায় আবার পথ হারাবে জানেন নাকি? মিস্টার ডার্সি, লিজি আর কিটির ওয়েকহাম হিলের দিকে যাওয়া উচিত, বললেন মিসেস বেনেট। চমৎকার লম্বা রাস্তা। মিস্টার ডার্সি তো দেখেননি আগে। কিটির জন্য খুব দূর হয়ে যায় না? জিজ্ঞেস করলো বিংলে। কিটি জানালো সে বাড়িতেই থাকবে। ডার্সি হেঁটে আসার জন্য আগ্রহ প্রকাশ করলো। সানন্দে রাজি হলো এলিজাবেথ। উপরতলায় গেল এলিজাবেথ তৈরি হয়ে নিতে। পেছন পেছন এলেন ওর মা। জানি ভালো লাগবে না তোর, কিন্তু কি করবি বল?
জেনের স্বার্থে একটু না হয় সহ্যও করলি লোকটাকে, দু একটা কথা বলবি, ব্যাস, তাতেই চলবে। মনের আনন্দে বেরিয়ে পড়ল ওরা দুজন। হাঁটতে হাঁটতে ঠিক করলো সেদিন সন্ধ্যায় মিস্টার বেনেটের কাছে বিয়ের প্রস্তাব দেবে ডার্সি। এলিজাবেথ বলবে তার মাকে। সন্ধ্যায় লাইব্রেরিতে গেল ডার্সি। ও ফেরা পর্যন্ত অপেক্ষা করতে লাগলো এলিজাবেথ, উদ্বিগ্ন। ফিরে এলো ডার্সি। মৃদু হেসে ফিসফিস করে বলল, তোমার বাবার কাছে যাও। তক্ষুনি গেল এলিজাবেথ। পায়চারি করছেন মিস্টার বেনেট, চিন্তিত। লিজি, বললেন তিনি, এসব কি শুনছি? তোর হলোটা কি? ওকে না অপছন্দ করতি তুই? না বাবা, এখন আর নয়। ওকে ভালোবাসি আমি। ও বড়লোক, টাকা পয়সা বাড়ির গাড়ির অভাব হবে না কোনোদিন। কিন্তু সুখী হতে পারবি তো মা? বাবা, তুমি জানো না, আমি ওকে অসম্ভব ভালোবাসি। আমরা ওকে নাকুচু লোক বলেই জানি, কিন্তু তোর যদি ওকে ভালো লাগে, লাগে, অনেক লাগে। আসলে ওকে চেনো না তোমরা, ও অমনটা নয়। চোখে পানি এসে গেছে এলিজাবেথের। তবে আমার আপত্তি নেই, কিন্তু এখনো সময় আছে লিজি, ভেবে দেখো। স্বামীকে সম্মান করতে না পারলে কোনোদিনও সুখ পাওয়া যায় না। এলিজাবেথ জানালো ডার্সিকে খুব সম্মান করে সে। যুক্তি দিয়ে বাবাকে বোঝালো। লিডিয়ার জন্য যে সে কি করেছে তা বলল। শেষ পর্যন্ত সন্দেহ দূর হলো বাবার। ও সত্যিই বড় ভালো মানুষ, বললেন বাবা। তোরা সুখী হবি। মিস্টার বেনেটের মনে পড়ে গেল মিস্টার কলিন্সের চিঠিটার কথা। হেসে উঠলেন তিনি। এলিজাবেথের তখনকার মনের অবস্থা পরিষ্কার বুঝতে পারলেন। এলিজাবেথ বেরিয়ে যাওয়ার সময় বাবা ডাকলেন, শোনো রে, মেরি আর কিটির জন্য কেউ এলে তাদেরও পাঠিয়ে দিস। হেসে ফেলল এলিজাবেথ। এখন কেবল মাকে বলা বাকি। সে রাতে মায়ের ঘরে গেল সে। সব বলল, সব খুলে বলল, সব ঘটনা। ফল যা হলো অচিন্তনীয়। কথা না বলে চুপ করে মিনিট বসে রইলেন মিসেস বেনেট। হতভম্ব হয়ে গেছে। উঠে দাঁড়ালেন, আবার বসে পড়লেন। শেষমেশ চেঁচিয়ে উঠলেন, ডার্সি, এও কি সম্ভব? লিজি সোনা, তুই তো বিরাট বড় লোকের বউ হবি রে। সোনা দানা ক্যারেজ, ওহ, জেন তো তোর কাছে কিছুই না রে, কিচ্ছু না। ওহ, আমি যে কি করব। এত ভালো ছেলে, রাজপুত্রের মতো সুন্দর, লম্বা চওড়া। এতদিন ওর সম্বন্ধে যা বলেছি সব ভুলে যা। লিজি সোনা, লন্ডনে বাড়ি, 3 মেয়ের বিয়ে, বছরে 10,000 পাউন্ড। উফ, আমি পাগল হয়ে যাব। মায়ের সম্মতির জন্য আর অপেক্ষা করলো না এলিজাবেথ। যত দ্রুত সম্ভব সরে পড়ল ওখান থেকে। পর্ব 48। জেন আর এলিজাবেথের বিয়ের দিন মিসেস বেনেট কি খুশিটাই না হলেন। আমার মেয়ে মিসেস বিংলে, বলতে লাগলেন তিনি। আমার মেয়ে মিসেস ডার্সি। মেজো মেয়েকে বড় মনে পড়ল মিস্টার বেনেটের। প্রায় পেম্বারলিতে যান তিনি। বিংলে আর জেন বছরখানেক থাকলো নেদারফিল্ডে। তারপর চলে গেল ডার্বিশায়ারে, প্রিয় বন্ধুদের কাছে পিঠে। বড় দুই বোনের সঙ্গে বেশিরভাগ সময় কাটায় কিটি। ওদের সঙ্গে মিশে অনেক উন্নতি হয়েছে তার। আগের মতো নেই আর সে। জীবনকে গভীরভাবে বুঝতে শিখেছে। লিডিয়া প্রায়ই ডাকে তাকে। নাচ, অফিসার এবং অন্যান্য অনেক কিছু লোভ দেখায়। মিস্টার বেনেট কখনোই যেতে দেন না তাকে। মেরি বাসাতেই থাকে, মাকে সঙ্গ দেয়। বই পড়ার সময় কমে গেছে তার ফলে। লোকের সঙ্গে আগের চেয়ে অনেক বেশি মেলামেশা এখন তার। লিডিয়া আর উইকহ্যাম বদলায়নি এতটুকু। সব সময় টাকার দরকার ওদের। মাঝে মাঝে গোপনে তাদের টাকা পাঠায় এলিজাবেথ। কখনো সখনো পেমবার্লিতে বেড়াতে আসে লিডিয়া, কিন্তু উইকহ্যামের জন্য বন্ধ বাড়ির দরজা। উইকহ্যাম আর লিডিয়া প্রায় দেখা করে বিংলেদের সঙ্গে। কখনো কখনো ও বাড়িতে এত বেশি দিন থেকে যায় যে বিরক্ত হয়ে পড়ে বিংলে। ডার্সির বিয়ে মন ভেঙে দিয়েছে মিস বিংলের। তবে পেমবার্লিতে এলে দুঃখটা গোপন করে সে। ভদ্রভাবে কথা বলে এলিজাবেথের সঙ্গে। জর্জিয়ানা ভাই ভাবির সঙ্গে পেমবার্লিতে থাকে। ভাবি ননদের সম্পর্ক বড় মধুর। ডার্সি এতে খুব সন্তুষ্ট। বোনপোর কুকুরটিতে বড় দাগা পেয়েছেন লেডি ক্যাথরিন, বলেওছেন সে কথা। এলিজাবেথ এবং তার পরিবারের বদনামও করেছেন ডার্সির কাছে। ফলশ্রুতিতে খালার সঙ্গে যোগাযোগ ছিন্ন করে ফেলেছেন ডার্সি। ক্ষুব্ধ লেডি ক্যাথরিনের ভয়ে মিস্টার কলিন্স স্ত্রীকে নিয়ে পালিয়ে গিয়েছিলেন শ্বশুরবাড়ি, লুকাস লজে। পরে অবশ্য এলিজাবেথের অনুরোধে ডার্সি আবার সম্পর্ক স্থাপন করেছেন খালার সঙ্গে। ভদ্রমহিলা পেমবার্লিতে এসে বেরিয়েও গেছেন। এই ঘটনার ফলে কলিন্সরা আবার ফিরে গিয়েছেন হান্সফোর্ডে। গার্ডিনারদের সঙ্গে ডার্সি আর এলিজাবেথের সম্পর্ক অটুট রয়েছে। তাদের প্রতি চিরকৃতজ্ঞ এরা। পেমবার্লিতে তারাই তো প্রথম নিয়ে এসেছিল এলিজাবেথকে।
এখানেই শেষ হলো গল্পটি, অনেকগুলো সুখকর বার্তার সঙ্গে। আত্মসম্মান বোধ সম্পন্ন এলিজাবেথ ভেবেছিল তার বোনের পালিয়ে বিয়ে করার ঘটনার ফলস্বরূপ ডার্সিকে হারিয়েছে সে। বোনের অবিবেচক সিদ্ধান্তের কারণে শাস্তি পেতে হবে তাকে। তবে ডার্সি তার ভালোবাসা ত্যাগ করেনি, বরং অধিকতর গভীরতার সঙ্গে আঁকড়ে ধরেছেন। গল্পটির অনেক বিষয়ের প্রতিফলন করে আমাদের অনেকেরই জীবনের করুণ এবং মধুর অভিজ্ঞতা। সকলের ভালোবাসা শেষ পরিণতি এমন সুন্দর সুখকর হোক, এই আশায় আজ বিদায় নিচ্ছি।